যুদ্ধ থেকে ফেরার সময় ম্যাডিসনের স্বামী এক নর্তকীকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। তাদের অত্যাচারের বদলা কিভাবে নেবে ম্যাডিসন, আর তার ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসাকে সে কি ফেরত পাবে? সেই নিয়েই আজকের আমাদের ভীষণই ইন্টারেস্টিং আর রোমান্টিক একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা ম্যাডিসনকে দেখতে পাই। তার স্বামী গ্রেগরি তাকে এবং তার মা বাবাকে হাত পা বেঁধে অত্যাচার করছিল, এবং গ্রেগরি ম্যাডিসনের মা বাবাকে তারই চোখের সামনে নির্মমভাবে গলা কেটে মেরে ফেলে। ম্যাডিসন চিৎকার করে কাঁদতে থাকে। গ্রেগরি বলে যে চিন্তা করো না, এবার তোমারই পালা। তখনই সেখানে গ্রেগরির উপপত্নী ক্লেয়ার আসে এবং বলে যে ম্যাডিসন, গ্রেগরি কেবলমাত্র তোমাকে তোমার অভিজাত পরিবারের জন্যই বিয়ে করেছিল, যাতে ওর সমাজে সম্মান বাড়ে, কিন্তু ও এখন নিজেই গ্রেট জেনারেল। তোমার আর কোনো দরকার আমাদের নেই। ক্লেয়ার একটি চুলের কাঁটা গ্রেগরিকে দিয়ে বলে যে গ্রেগরি, ও তো মরেই যাবে, মরার আগে ওকে সত্যিটা জানিয়ে দাও। গ্রেগরি কাঁটাটা নিয়ে বলে যে তাহলে সত্যিটা শোনো, আমি তোমার প্রাণ কখনো বাঁচাইনি। আমি ভাবিনি কেবলমাত্র একটা চুলের কাঁটা দেখে তুমি সব বিশ্বাস করে নেবে। নাও, এটাই এখন তোমার মৃত্যুর কারণ হবে। এবং গ্রেগরি সেই কাঁটাটা ম্যাডিসনের হৃৎপিণ্ডে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। মৃত্যুর শেষ মুহূর্তে ম্যাডিসন ভাবে যে গ্রেগরি, আমি আমার বাবার সাহায্যে তোমার পরিবারকে সাহায্য করেছি, আমার সবটুকু দিয়ে তোমার উন্নতিতে পাশে থেকেছি। আমি না থাকলে তুমি কি আজ গ্রেট জেনারেল পদে আসতে পারতে? আর তুমি আমাকে আর আমার পরিবারকেই শেষ করে দিলে। তোমাদের আমি বাঁচতে দেব না। এবং তখনই সময়ের কাঁটা পিছিয়ে যায় এবং ম্যাডিসন পৌঁছে যায় আজ থেকে 5 বছর আগের একদিনে, যেদিন প্রথম গ্রেগরি ক্লেয়ারকে তার বাড়িতে নিয়ে এসেছিল। ম্যাডিসন বুঝতে পারে যে সময় তাকে আর একটা সুযোগ দিয়েছে বদলা নেওয়ার। আর এখান থেকেই আমাদের প্রতিশোধের গল্প শুরু। গ্রেগরির দাদি বলে ওঠে যে তোমার অনুপস্থিতিতে ম্যাডিসন আমাদের এত খেয়াল রেখেছে, আর তুমি যুদ্ধ থেকে ফিরেছো একটা নর্তকীকে সাথে নিয়ে, আবার থেকে বড় করে বিয়ের কথাও বলছো। এই দিনেই গ্রেগরি তার 5 বছর যুদ্ধের সময় কাটিয়ে বাড়িতে ফিরেছিল, এবং যুদ্ধস্থল থেকে গ্রেগরি আর কিছু আনুক না আনুক একজন নাচনেওয়ালিকে তার বউ হিসাবে নিয়ে এসেছিল। এবার ক্লেয়ার তখনই বসে পড়ে বলে যে আমি জানি আমি আপনাদের থেকে সামাজিকভাবে নিচু স্তরের, কিন্তু আমি গ্রেগরির সন্তানের মা হতে চলেছি। তারপরেও যদি আপনারা বলেন তাহলে আমি নিশ্চয়ই চলে যাব। গ্রেগরির মা তো ক্লেয়ারকে দেখেই মুখ বেঁকিয়ে দেয়। গ্রেগরি বলে যে আমি যখন 5 বছর যুদ্ধক্ষেত্রে ছিলাম তখন ক্লেয়ার আমার সাথে ছিল, তোমরা প্লিজ ওকে মেনে নাও। তখনই ম্যাডিসন হাসি মুখে বলে যে সামনের মাসে 15 তারিখে খুব ভালো একটা দিন আছে, তোমাদের বিয়ের আয়োজন সেই দিনই করব। গ্রেগরির মা বলে ওঠে যে একটা নর্তকীর আবার ধুমধাম করে বিয়ে? তার দাদি বলে যে গ্রেগরি খুবই ভাগ্যবান যে এরকম একটা বউ পেয়েছে। ম্যাডিসন ক্লেয়ারকে একটা উপহার দিয়ে বাড়িতে স্বাগত জানায়। এবার ক্লেয়ার ম্যাডিসনের হাত ধরে বলে যে দিদি, আমি তোমার সাথে খুবই ভালোভাবে থাকবো। কিন্তু ভালোভাবে থাকার নমুনা যে কি সেটা তো ম্যাডিসন আগে থেকেই জানতো। তখনই ম্যাডিসন ক্লেয়ারের গলায় একটি লকেট দেখতে পায় এবং বলে যে এটা তোমার কাছে। ক্লেয়ার বলে যে এটা একটা পিস মেডেলিয়ান, আমি শুনেছি মহারাজ নাকি এটা তোমাদের বিয়েতে তোমাকে দিয়েছিল। আমি যেদিন প্রেগনেন্ট হই সেদিন গ্রেগরি এটা আমাকে দেয়, যাতে আমাদের বাচ্চা গুড লাক পায়। ম্যাডিসনের মনে পড়ে যে যেদিন গ্রেগরি যুদ্ধের জন্য রওনা হচ্ছিল সেদিন এই লকেটটা সে তাকে সৌভাগ্যের চিহ্ন স্বরূপ দিয়েছিল। ক্লেয়ার মনে মনে বলে যে ম্যাডিসন, বিয়ের পর এই লকেটটার মতোই তোমার সব কিছু আমার হয়ে যাবে। ম্যাডিসন মনে মনে বলে যে আগেরবার তুমি আমার সব কেড়ে নিয়েছিলে, এমনকি তোমার বিয়ের দিন আমার সতীত্ব হরণ করিয়েছিলে। এইবার আমি আর তোমাকে ছাড়বো না। ম্যাডিসন ক্লেয়ারের হাত ধরে বলে যে তুমি এই সংসারে পা রাখলে তোমাকে সব নিয়ম আমি শিখিয়ে দেবো। তুমি তো একজন নর্তকী, তারপর আবার অবিবাহিত অবস্থায় প্রেগনেন্ট, এগুলো কিন্তু সমাজ ভালো চোখে দেখে না। যাই হোক, এসেছই যখন কি আর করা যাবে। এবং ম্যাডিসন উপহার স্বরূপ ক্লেয়ারকে একটা মুক্তোর ফুলদানি দেয়, কিন্তু বদমাইশ ক্লেয়ার ইচ্ছা করে সেটা হাত থেকে ফেলে ভেঙে দেয়। ক্লেয়ার বলে যে দিদি, তুমি আমাকে কিছু না চাইলে নাই দিতে পারতে, কিন্তু এভাবে একটা ফুলদানি দিয়ে আমাকে অপমান করো না। তখনই গ্রেগরির মা এসে ক্লেয়ারকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে নর্তকীর আবার গিফট চাই, তুমি জানো এটার কত দাম, এটা ভেঙে ফেললে, অসভ্য মেয়ে।
ম্যাডিসন বলে যে মা তুমি রাগ করো না, আমারই ভুল। ও একটা সামান্য বর্ডারল্যান্ডের মেয়ে, ও কি আর এইসব জিনিসের মাহাত্ম্য বুঝবে? গ্রেগরির মা বলে যে তুমি ওর জন্য বেশি ভেবে ফেলেছো, বড় করে বিয়ে হবে এটাই যথেষ্ট, কোনো গিফট ওকে দিতে হবে না। আসলে এই ভেজটা গ্রেগরির মায়ের খুবই পছন্দের একটা জিনিস ছিল, কারণ এটা রাজ দরবার থেকে তাদের বাড়িতে উপহার স্বরূপ এসেছিল। তাই জন্য ইচ্ছা করেই ম্যাডিসন এটাই গিফট হিসাবে দিয়েছে, কারণ সে জানতো ক্লেয়ার কিছু না কিছু একটা শয়তানি করবে। ম্যাডিসন ক্লেয়ারের গলা থেকে লকেটটা খুলে নেয় এবং বলে যে ক্লেয়ার তুমি বরং এটা দিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। ফলে ক্লেয়ারকে লকেটটা দিয়ে দিতে হয়। এবার আমরা গ্রেগরি এবং ক্লেয়ারকে দেখতে পাই। ক্লেয়ার গ্রেগরিকে বলে যে তুমি বলেছিলে আমি তোমার একমাত্র বউ হব, ওকে তুমি বাড়ি থেকে বার করে দেবে, তাহলে করছো না কেন? গ্রেগরি বলে যে আসলে ওর বাবা খুবই প্রভাবশালী লোক, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিকই বার করে দেব। এবং তারপর তারা রোম্যান্স করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা ম্যাডিসনকে দেখতে পাই যে তার ড্রেসিং টেবিলে রাখা একটি বাক্স থেকে একটি জেড স্মারক বার করে এবং তার অতীতের কিছু কথা মনে পড়ে। তার মনে পড়ে সে যখন ছোট ছিল একবার কিছু গুন্ডা বদমাশ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। যেহেতু তার বাবা সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল, গুন্ডারা ভেবেছিল যে ম্যাডিসনকে কিডন্যাপ করলে তারা অনেক টাকা পাবে। কিন্তু তখনই একজন মুখোশ পরা অচেনা তরুণ সেখানে আসে এবং ম্যাডিসনকে বাঁচায়। ম্যাডিসন তাকে বলে যে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমার নাম কি? তুমি কি পুরস্কার চাও বলো, আমি সব দিতে পারি। মুখোশধারী ছেলেটি বলেছিল যে আমার কোনো পুরস্কার চাই না, আমার মা আমাকে জেডি বলে ডাকে। ম্যাডিসন তখন তার চুলের কাঁটাটা খুলে জেরিকে উপহার স্বরূপ দেয় এবং জেরি তাকে সেই জেডের স্মারকটি দেয়। ম্যাডিসন মনে মনে ভাবে যে আমি পরে জেনেছিলাম চুলের কাঁটা দেওয়ার কি মানে। কোনো পুরুষকে চুলের কাঁটা দেওয়ার মানে হলো তাকে বিয়ের জন্য প্রতিশ্রুতি দেওয়া, কিন্তু সেটা ছোটবেলায় ম্যাডলিন জানতো না। এবার বর্তমান সময় ম্যাডলিন মনে মনে ভাবে যে জেরি তুমি কোথায়, আমি তোমাকে ঠিকই খুঁজে বার করব। এবার আমরা দেখতে পাই যে ম্যাডিসন গ্রেগরির আঙ্কেল জেরেমির কাছে আসে। জেরেমি একজন মিস্টিরিয়াস মানুষ ছিল। সে মূলত নানা রকমের ব্যবসা করত, কিন্তু তার সাথে নানা রকম মানুষের কাজ কারবার চলতো এবং সবাই জেরেমিকে খুবই সম্মান করে চলতো, কারণ জেরেমির সাথে এই রাজ্যের রাজার সবচেয়ে কাছের জেনারেল লর্ড গার্জিয়ানের খুব ঘনিষ্ঠতা ছিল এবং লর্ড গার্জিয়ানের আসল পরিচয় কেউই জানতো না। এবার এই মিস্ট্রির ব্যাপারটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবার আমরা জেরেমিকে দেখতে পাই যার কাছে কিনা একজন লোক এসেছিল একটি মহামূল্যবান পেন্টিং নিয়ে। তার বদলে সে জেরেমির থেকে ব্যবসা সংক্রান্ত কিছু সাহায্য চাইতে এসেছিল। এমন সময় জেরেমির এক কর্মচারী এসে বলে যে গ্রেগরির বাড়ি থেকে তার বিয়ের নিমন্ত্রণ পত্র এসেছে। তাই দেখে জেরেমি বলে যে নর্তকীকে বিয়ে, তাও আবার এত বড় করে, তো লজ্জাজনক ব্যাপার। কিন্তু এবার তো আমাকে ওকে শিক্ষা দিতেই হবে ওই চুলের কাঁটাটা চুরি করার জন্য। তখনই কর্মচারীটি বলে যে গ্রেগরির স্ত্রী ম্যাডিসন জেরেমির সাথে দেখা করতে এসেছে। জেরেমি কর্মচারীটিকে বলে যে আমার আসল পরিচয় যেন জানতে না পারে। আসলে জেরেমি ছিল ম্যাডিসনের সেই রক্ষাকর্তা জেরি, কিন্তু তার আসল পরিচয় শহরের কেউই জানতো না। সবাই মুখোশধারী যোদ্ধাটিকে লর্ড গার্জিয়ান নামেই চিনত এবং জানতো যে জেরেমির সাথে তার খুব ঘনিষ্ঠতা আছে। তাই সবাই জেরেমির কাছে নানা কাজে সাহায্য চাইতে আসতো, যেমন এসেছিল এই মহামূল্য পেন্টিং নিয়ে লোকটি। এবার তখনই সেখানে ম্যাডিসন আসে এবং বলে যে পেন্টিংটা নকল। লোকটি চেঁচিয়ে ওঠে যে তুমি বলবে যে কোন পেন্টিং নকল আর কোনটা আসল। ম্যাডিসন বলে যে আসল পেন্টিংটা গ্রেশাম ফ্যামিলিতে আছে, অর্থাৎ তার নিজের বাড়িতেই রয়েছে। ম্যাডিসন বলে যে এই পেন্টিং এর কপিটা খুবই ভালো একটা কপি, কিন্তু এটা আসল না। এবং সে জেরেমির হাতে থাকা পানীয়টা পেন্টিং এ ছিটিয়ে দেয়। পেন্টিং এর রঙগুলি তখনই গড়াতে শুরু করে দেয়। একটা দামি মূল্যবান পেন্টিং এ কখনোই এরকম হয় না। এবার লোকটি সঙ্গে সঙ্গে একটা ছুরি নিয়ে ম্যাডিসনকে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই জেরেমি ম্যাডিসনকে সরিয়ে নেয় এবং লোকটির বুকে এক লাথি মারে। জেরেমির সৈন্যরা লোকটিকে ধরে নিয়ে যায় এবং জেরেমি ম্যাডিসনকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করে যে বলো তোমার কি চাই। গ্রেগরি যাকে বিয়ে করছে তাকে কি মেরে ফেলতে হবে? ম্যাডিসন বলে যে না, আমি চাই আপনি গার্জিয়ানকে বলুন যেন ও ওই দিন বিয়েতে উপস্থিত থাকে। জেরেমি বলে যে তোমার স্বামীর দ্বিতীয় বিয়ে, আর তুমি চাও যে লর্ড গার্জিয়ান বিয়েতে যাক, এত ভালোবাসো নাকি? ম্যাডিসন বলে যে ভালোবাসা না, আমি চাই লর্ড গার্জিয়ান আসুক, কারণ গার্জিয়ান মহারাজের একজন ঘনিষ্ঠ জেনারেল। উনি এলে সমাজের অন্যান্য গণ্যমান্য লোকেরা আসবে, আর সেই দিন আমি আমার স্বামীকে একটা বড় উপহার দেব। আমি জানি আপনিও গ্রেগরিকে পছন্দ করেন না, ও আপনার নাম ভাঙিয়ে অনেক দুষ্কর্ম করে, আমরা দুজনেই ওকে ঘৃণা করি।
এবং তারা একটি ডিল করে যে একে অপরকে সাহায্য করবে। জেরেমি বলে যে গার্জিয়ান বিয়ের দিন ঠিক সময়ে পৌঁছে যাবে বা লর্ড গার্জিয়ান আসবে শুনে তো গ্রেগরির বাড়ির সবাই খুব খুশি হয়, কারণ এটা তাদের জন্য একটা সম্মানজনক ব্যাপার ছিল। এই সময় গ্রেগরি বলে যে ক্লেয়ার ছোটবেলা থেকেই কেবলমাত্র ওর দাদার সাথেই থেকেছে, তাই আমি ওর বিয়েতে ওর দাদাকেও আমন্ত্রণ করতে চাই। আমি জানি এটা নিয়মের খেলাপ হবে, তবু এবার ম্যাডিসনের মনে পড়ে যে ক্লেয়ারের দাদাই তাদের বিয়ের দিন ম্যাডিসনকে ধর্ষণ করতে এসেছিল। এই সময় ক্লেয়ার বলে যে ম্যাডিসন, আমি কি তোমার বিয়ের পোশাকটাও ব্যবহার করতে পারি? ওটা তো এমনিও তুমি বিয়ের দিন ভালো করে পরতে পারোনি, কারণ যেদিন ম্যাডিসনের বিয়ে হয়েছিল সেই দিনই গ্রেগরিকে যুদ্ধের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। ম্যাডিসন বলে যে হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমরা ক্লেয়ারকে দেখতে পাই। সে তার দাদাকে বলে যে বিয়ের দিন আমি কোনোভাবে ম্যাডিসনকে ড্রাগস খাইয়ে দেব, তুমি অনুষ্ঠান কক্ষেই ওকে অ্যাসল্ট করবে। আমি চাই সবাই জানুক এই বাড়ির বড় বউ কেমন। তার দাদা বলে যে কিন্তু ও তো গ্রেগরির প্রধান স্ত্রী, তাছাড়া ও মায়েস্ট্রোর একমাত্র মেয়ে, সবাই যদি জানতে পারে। ক্লেয়ার বলে যে চিন্তা করো না, গ্রেগরি ওকে বিন্দু মাত্র ভালোবাসে না। এরকম একটা ঘটনার পর আর কেউই ওকে ভালোবাসবে না। আমি গ্রেগরির একমাত্র স্ত্রী হব। এবার আমরা গ্রেগরির বিয়ের দিনের দৃশ্য দেখতে পাই। চারিদিকে উৎসবের মহল ছিল। অনেক লোক সেই দিন গ্রেগরিদের বাড়িতে উপস্থিত হয়। ওদিকে ক্লেয়ার তো ম্যাডিসনের বিয়ের পোশাক পরে তৈরি হয়। সে বলে যে পোশাকটা তোমার হলেও আমাকে বেশি ভালো মানিয়েছে, তাই না? আচ্ছা, তোমার জুতোগুলোও একটু আমাকে দেবে? তখনই সেখানে গ্রেগরি আসে এবং ক্লেয়ারকে দেখে বলে যে বাহ, কি সুন্দর লাগছে তোমাকে। ক্লেয়ার ঢং করে বলে যে আজ আমাদের বিয়ে, তুমি আমার মুখ বিয়ের আগে দেখতে পারবে না। গ্রেগরি বলে যে আমি তো এই বাড়ির কর্তা, আমি চাইলে নিয়ম বদলাতেই পারি। ম্যাডিসন তখনই বলে যে গ্রেগরি, তাহলে ক্লেয়ারের জুতোগুলো তুমিই এনে দাও, আমার অন্য কাজ আছে। কিন্তু গ্রেগরি জানতো না এটা তার জন্য একটা ফাঁদ ছিল। এবার অনেকক্ষণ অপেক্ষা করার পরও ক্লেয়ার দেখে যে গ্রেগরি তার জুতো নিয়ে ফেরত আসছে না। এদিকে বিয়ের সময়ও পেরিয়ে যাচ্ছে। তাই জন্য সে নিজের জুতো পরেই তার শাশুড়ি এবং দাদি শাশুড়ির কাছে যায়। বাইরে আমন্ত্রিতরা বলতে থাকে যে এই পরিবারের সত্যিই কোনো স্ট্যান্ডার্ড নেই, একজন নর্তকীও এই বাড়ির বউ হতে পারে, বলিহারি। এই জন্যই সমাজে এদের এত বদনাম হচ্ছে। ওদিকে ক্লেয়ার তার শাশুড়িকে বলে যে মা, ম্যাডিসনকে আজ সকাল থেকে দেখিনি, ও মনে হয় আমাকে পছন্দ করে না বলেই এমন করছে। তখনই এক দাসী এসে খবর দেয় যে মনে হয় বাড়িতে চোর ঢুকেছে। আমি কাজ করছিলাম, মনে হলো বাড়িতে কেউ একজন ঢুকলো। এবার তারা সবাই তাড়াতাড়ি করে অনুষ্ঠান কক্ষের সামনে যায় এবং গিয়ে দেখে যে বাইরে থেকে তালা দেওয়া এবং ভিতর থেকে একটি পুরুষ কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। ছেলেটি বলছে যে ওহ, তোমার গায়ের গন্ধ কি সুন্দর। আসলে এই ঘরেই ক্লেয়ার তার দাদাকে দিয়ে মেডিসিনের শ্লীলতাহানি করার প্ল্যান করেছিল, তাকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করেছিল। এবার এইসব আওয়াজ শুনে ক্লেয়ার বলে যে এটা তো কোনো চোরের আওয়াজ মনে হচ্ছে না। ম্যাডিসন কি ইচ্ছা করে আমাকে অপমান করার জন্য এমন করছে? তার শাশুড়ি দরজা ধাক্কাতে থাকে যে ম্যাডিসন বাইরে এসো, কিন্তু ম্যাডিসন তো ওই ঘরেই ছিল না। সে পিছন থেকে এসে সবাইকে চমকে দেয় এবং বলে যে মা, আমাকে খুঁজছেন? ক্লেয়ার বলে যে তুমি এখানে, তাহলে ভেতরে কে? ম্যাডিসন বলে যে কেন, ভেতরে কি তুমি আমাকে এক্সপেক্ট করছিলে? এবার ক্লেয়ার তো বুঝে যায় যে নিশ্চয়ই তার প্ল্যানে কিছু গন্ডগোল হয়েছে। ম্যাডিসন বলে যে ভাগ্যিস আমার কাছে একটা এক্সট্রা চাবি আছে এই ঘরের, এবং সে তালা খোলে। আর তালা খুললেই ভিতরের দৃশ্য দেখে সবারই তো মুখ হা হয়ে যায়। ওই ঘরে গ্রেগরি এবং ক্লেয়ারের দাদা ছিল। গ্রেগরি ক্লেয়ারের দাদার সাথে মদ্যপ অবস্থায় জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। আসলে এটা পুরোটাই ম্যাডিসনের প্ল্যান ছিল। সে ক্লেয়ারের প্ল্যানটা পুরোই চেঞ্জ করে দিয়েছিল। সে গ্রেগরির পানীয়ে কিছু নেশাদ্রব্য মিশিয়ে দেয়, যার ফলে গ্রেগরি পুরোই টালমাটাল হয়ে যায়। অন্যদিকে তখনই ক্লেয়ারের দাদা এই ঘরে ঢোকে। এবার তার তো প্ল্যান ছিল সে ম্যাডিসনকে অ্যাসল্ট করবে। কিন্তু তখনই ম্যাডিসনের একটি লোক এসে ক্লেয়ারের দাদার পায়ে ছুরি চালিয়ে দেয়। ফলে ক্লেয়ারের দাদাও নড়তে চড়তে পারে না এবং গ্রেগরি তারপর এই ঘরে এসে ক্লেয়ারের দাদার সাথে অসভ্যতা শুরু করে। মানে যেমন কর্ম ঠিক তেমনই ফল। সঙ্গে সঙ্গে ক্লেয়ারের ভাইকে বন্দি করা হয় এবং ম্যাডিসন গিয়ে গ্রেগরির মুখে জল ছিটিয়ে দেয়। লোকজন তো অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। লোকজন বলে যে ও কি মেয়েকে বিয়ে করছে নাকি মেয়ের ভাইকে বিয়ে করছে। লোকে তো দুই বোনকে একসাথে বিয়ে করে শুনেছি, কিন্তু ভাই আর বোনকেও যে একসাথে বিয়ে করে এমনটা তো শুনিনি।
ক্লেয়ার বলে যে ম্যাডিসন আমি জানি তুমি এইসব করেছো, কিন্তু তখনই তার শাশুড়ি তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার জন্য আমাদের পরিবার হাসির পাত্র হচ্ছে। তার দাদি বলে যে এই জন্য এই বিয়েতে আমি মত দিতে চাইনি। ক্লেয়ার বলে যে ম্যাডিসন আমি জানি তুমিই কিছু করেছো, এবং তার শাশুড়ি তাকে আরো এক চড় মারে এবং বলে যে নির্লজ্জ। তার দাদি বলে যে থামো তোমরা, তোমরা কি চাও যে লর্ড গার্জিয়ান এসে আমাদের বাড়ির এইসব দেখুক? এবার তখনই খবর আসে যে লর্ড গার্জিয়ান এসে গেছে। লর্ড গার্জিয়ান সেখানে চলে আসে এবং আমরা দেখতে পাই যে গার্জিয়ান একটা মুখোশ পরেছিল। ম্যাডিসন মনে মনে ভাবে যে শুনেছি যুদ্ধে চোট লাগায় গার্জিয়ান এই মাস্কটা পরে, কিন্তু মুখটা আমার তো চেনা চেনা লাগছে কেন? এবার ম্যাডিসন প্রথমেই তার বরের এইরকম অবস্থার জন্য ক্ষমা চায় এবং বলে যে গ্রেগরি বড্ড বেশি মদ খেয়ে ফেলেছে। তার শাশুড়িও বলে যে গ্রেগরির কোনো দোষ নেই, আসলে এই ক্লেয়ার মেয়েটাই ওকে সিডিউস করার চেষ্টা করেছে, কালই আমরা ওকে বাড়ি থেকে বার করে দেব। গার্জিয়ান বলে যে সেটা আপনাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপার, আমি ভেবেছিলাম মহারাজের কাছে গ্রেগরির ব্যাপারে কিছু প্রশংসা করব, কিন্তু সেটা মনে হয় আর সম্ভব না। এই বলে লর্ড গার্জিয়ান সেখান থেকে চলে যায়। তখনই ম্যাডিসন গ্রেগরিকে ঠাস করে এক চড় মারে এবং চড় মেরে তার হুঁশ ফিরিয়ে আনে। গ্রেগরি বলে ওঠে যে লর্ড গার্জিয়ান কই? ম্যাডিসন বলে যে চলে গেছে। এবার ক্লেয়ার তখনই তার কাছে আসে, কিন্তু গ্রেগরি তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার জন্যই আমার এরকম অবস্থা হলো, গার্জিয়ানের সামনেই আমার মুখ নষ্ট হলো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে আর তোমার ভাইকে আমি পিটিয়ে মারবো। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। গ্রেগরি ক্লেয়ারের ভাইকে পিটিয়ে পিটিয়ে মারছিল। ম্যাডিসন ক্লেয়ারকে বলে যে শুনেছো তো, তোমারই বর কিন্তু তোমারই ভাইকে মারছে, এরপরও যদি তোমার শিক্ষা না হয় তাহলে আর কি সে হবে? কিন্তু ক্লেয়ার রাগে ফুঁসতে থাকে। সে বলে যে কিসের ভাই, ও খালি আমার একটা খেলার ঘুঁটি। ম্যাডিসন আমি তোমাকে মজা দেখাবো। এবার আমরা ক্লেয়ারকে দেখতে পাই যে কিনা মেকআপ করছিল এবং আমরা জানতে পারি ক্লেয়ার আসলে এই যুগের মেয়েই না, সে আসলে মডার্ন যুগের একজন টিকটক ডান্সার। ক্লেয়ার একজন টাইম ট্রাভেলার। সে মনে মনে বলে ম্যাডিসন তুমি আমার বুদ্ধির সাথে পারবে না। তখনই ক্লেয়ারের ঘরে গ্রেগরি আসে এবং রেগে মেগে বলে যে ক্লেয়ার তোমার এখনো কিছু বলার আছে? কিন্তু ক্লেয়ার তার সেন্সুয়াল ডান্স করে গ্রেগরিকে বিমোহিত করে দেয়। সে গ্রেগরিকে বলে যে আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। গ্রেগরি তাকে কোলে নিয়ে বিছানায় চলে যায় এবং রোম্যান্স করতে শুরু করে। রোম্যান্স করার পর গ্রেগরি বলে যে শোনো, তুমি না বেশি ম্যাডিসনের পিছনে লেগো না, ওর বাবা তো খুবই প্রভাবশালী ব্যক্তি, আমার ক্যারিয়ারে অনেক সাহায্য লাগবে। ক্লেয়ার বলে যে আর যদি আমি তোমাকে সাহায্য করতে পারি তাহলে, এবং ক্লেয়ার একটি খুবই সুন্দর এমব্রয়ডারি করা কাপড়ের পিস দেখায় এবং বলে যে আমরা যদি এইরকম কাপড়ের ব্যবসা করতে পারি তাহলে কিন্তু নানান অভিজাত মহিলাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, তাছাড়া আমরা পয়সাও কামাতে পারবো। এটা আমার ডিজাইন করা, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। আমি একটা ফেব্রিক স্টোরের সাথে যোগাযোগ করেছি যারা এটা উৎপাদন করতে আমাদের সাহায্য করবে। আমরা যদি বিভিন্ন অভিজাত পরিবারের স্ত্রীদের সাথে কানেকশন বানাতে পারি তাহলে আর ম্যাডিসনের বাবার উপর আমাদের ডিপেন্ড করতে হবে না। গ্রেগরি বলে যে ঠিক আছে, আইডিয়াটা তো ভালোই মনে হচ্ছে, তাহলে এইটাই হবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং দেখতে পাই যে ম্যাডিসন তার বাবার বাড়িতে আসে। ম্যাডিসন ভাবে যে আগের বার আমার মা বাবা গ্রেগরিকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, কিন্তু এইবার আমি আর তেমনটা হতে দেব না। তার মা বাবা তাকে দেখে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার এখন তুমি এখানে? তার মা বলে যে শুনেছি তুমি নাকি একজন নর্তকীর সাথে গ্রেগরির বড় করে বিয়ে দিয়েছো, তুমি যদি ওদের বেশি সুযোগ দাও সেটা কিন্তু তোমার জন্যই খারাপ হবে। ম্যাডিসন বলে যে বাবা, গ্রেগরি একটা নতুন বিজনেস শুরু করতে চলেছে, ও নিঃসন্দেহে তোমার কাছে সাহায্য চাইতে আসবে, কিন্তু তুমি ওকে কোনো সাহায্য করবে না। ম্যাডিসনের বাবা বলে যে কিন্তু কেন? ম্যাডিসন বলে যে কারণ আমি ওকে ডিভোর্স দিতে চাই। তার মা বাবা তো এইসব কথা শুনে খুবই চমকে যায় এবং তার মা তাকে ঠাস করে এক চড় মারে। তার বাবা বলে যে তুমিই জোর করে ওকে বিয়ে করলে, আর তুমি এখন বলছো ওকে ডিভোর্স দেবে? তার মা বলে যে আমাদের শহরে কোনো মহিলা আজ অব্দি ডিভোর্স চায়নি, তুমি কি ওই উপপত্নীর জন্য ডিভোর্স চাইছো? আমাদের নাম সম্মান তুমিই ডোবাবে, কখনো যেন ডিভোর্সের মতো কোনো কথা আমি তোমার মুখ থেকে না শুনি। তার বাবা বলে যে তুমি তো বুদ্ধিমতী, এমন কেন করছো? হতে পারে গ্রেগরি অন্য একটা বিয়ে করেছে, কিন্তু এটা তো সাধারণ ব্যাপার, তাছাড়া ওর চরিত্রে তো কোনো দোষ নেই। ম্যাডিসন বলে যে মা বাবা, ও ভালো মানুষ না, ও আমাদের কেবল মাত্র ব্যবহার করছে, ব্যবহার করা হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেবে। ম্যাডিসনের মা তাকে আবারও ঠাস করে এক চড় মারে এবং তার কান থেকে মেরে রক্ত বার করে দেয়। ম্যাডিসন বলে যে আমি তোমাদের মেয়ে, তোমরা আমার কথায় বিশ্বাস করছো না?
তার মা বলে যে যদি তুমি আমাদের মেয়ে হও তাহলে এক্ষুনি নিজের বাড়িতে ফিরে যাও। ম্যাডিসন বলে যে ও আমাদের মেরে ফেলবে। কিন্তু কেউই তার কোনো কথা শোনে না এবং তাকে জোর করে বাড়ি ফিরিয়ে দেয়। ম্যাডিসন সেই দিন বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিল এবং সে জেরির কথা ভাবছিল। তার মনে পড়ে যে জেরি যখন তাকে বাড়ি ফিরিয়ে আনছিল সে জেরিকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা জেরি, তোমাদের রাজধানীতে কি আমাদের ইয়ানিভেলের মতোই বৃষ্টি হয়? জেরি বলেছিল যে না, ওখানে কম বৃষ্টি হয়, মাঝে মাঝে সুন্দর রোদও ওঠে। এই ঘটনার পর মহারাজের নির্দেশে ম্যাডিসনের পরিবাররা তাদের গ্রাম থেকে রাজধানীতে শিফট করে। কিন্তু রাজধানীতে এসেও ম্যাডিসন কোনোদিন তার জেরিকে খুঁজে পায়নি। হঠাৎই একদিন গ্রেগরি তার বাড়িতে আসে এবং জেরিকে দেওয়া সেই চুলের কাঁটাটা দেখায়। ম্যাডিসন ভাবে যে তাহলে এটাই তার ছোটবেলার ভালোবাসা জেরি। কিন্তু সেই ভুল তো তার মৃত্যুর সময় ভেঙে গেছিল। গ্রেগরি যে জেরি নয় সেটা সে তখন জানতে পেরেছিল। ম্যাডিসন সেই জেড পেন্ডেন্টটা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে বলে যে জেরি, তুমি আমাকে বাঁচাও। এবং তখনই তার মাথার ওপর ছাতা ধরে জেরেমি, এবং জেরেমি ম্যাডিসনের কানে রক্তের দাগ দেখতে পায়। সে জিজ্ঞাসা করে যে কে মেরেছে তোমাকে, আমাকে বলো। ম্যাডিসন বলে যে কেউ না, এমনিই কেটে গেছে। জেরেমি সঙ্গে সঙ্গে তার ছাতা রেখে নিজের ওভারকোটটা খুলে ম্যাডিসনকে পরিয়ে দেয় এবং বলে যে তুমি নিজের উপর এমন অত্যাচার কেন করছো। ম্যাডিসন বলে যে আমি কি ইচ্ছা করে করছি? গ্রেগরি আর ক্লেয়ার আমাকে মারতে চায়। ওর পরিবারের লোকেরা খালি একটা ভালো বউ চায়। আর আমার মা বাবা, ওরা শুধু নিজেদের সম্মানের কথাই ভাবে। তাতে মেয়ে মরে যায় যাক, কোনো ক্ষতি নেই। কিন্তু আমি শুধুমাত্র প্রতিশোধ নিতে চাই। সে জেরেমিকে বলে যে গ্রেগরি একটা ফেব্রিকের ব্যবসা শুরু করতে চলেছে কিছুদিনের মধ্যে এবং সেইটার জন্য সে একটা ব্যাঙ্কোয়েট পার্টি রাখবে। সেই পার্টিতে সে নানা রকম প্রভাবশালী লোকজন ডাকবে তার ব্যবসা বাড়ানোর জন্য। ম্যাডিসন বলে যে জেরেমি, আপনি আমাকে সাহায্য করুন যাতে ওর আসল চেহারাটা আমি আমার মা বাবাকে দেখাতে পারি। তার বদলে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। জেরেমি বলে যে যা বলবো তাই? তাহলে তোমার জানা উচিত আমি কিন্তু খুব একটা ভদ্রলোক নই। চিন্তা নেই, আমি গ্রেগরিকে ধ্বংস করে দেব। কিন্তু আমি তোমাকেও জোর করব না, তুমি তোমার সময় মতো আমার কাছে এসো। এবার ওদিকে গ্রেগরির মা ও দাদি তো ক্লেয়ারের আনা কাপড় দেখে দারুণ খুশি হয়। তার মা বলে যে ক্লেয়ার সত্যিই ট্যালেন্টেড। ম্যাডিসন বলে যে সত্যিই তো, কেউ ভাবতে পারবে না যে একটা এত নিচু ঘরের মেয়ে হয়েও ক্লেয়ার এত সফিস্টিকেটেড একটা ডিজাইন বানালো। লোকে ভাববে হয়তো কারো ডিজাইন চুরি করেছে। এবার দাদি বলে যে গ্রেগরি, তোমার কি প্ল্যান, তুমি কি করতে চাও? গ্রেগরি বলে যে আমি একটা পার্টির আয়োজন করেছি। ম্যাডিসনের বাবা তো মিনিস্টারের অনেককেই চেনে, তিনি আমাদের অনেকের সাথেই পরিচয় করে দিতে পারবেন। তাদের মধ্যে থেকে নিশ্চয়ই কিছু লোক আমাদের ব্যবসায় ইনভেস্ট করবে এবং সেইভাবেই আমাদের ভবিষ্যতে উন্নতি হবে। আমাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। দাদি বলে যে গ্রেগরি, তুমি 5 বছর হলো ম্যাডিসনকে বিয়ে করেছো। বিয়ে করেই তোমাকে যুদ্ধে চলে যেতে হয়েছিল। তোমার উচিত ম্যাডিসনের ঘরে বেশি সময় কাটানো। ম্যাডিসন প্রেগনেন্ট হলে আমরা সবাইও কিন্তু খুব খুশি হব। এই কথা শুনে ক্লেয়ার তো খুব রেগে যায়। সে রাতে গ্রেগরিকে বলে যে তুমি কেন যাবে ওর ঘরে? আমি নর্তকী হলেও তুমিই একমাত্র পুরুষ যার সাথে আমি ঘনিষ্ঠ হয়েছি। আমি এটা মেনে নেব না। গ্রেগরি বলে যে হ্যাঁ, রাগ করো না। তুমি তো জানোই যে ওর জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। ওর ঘরে যাওয়াটা কেবলমাত্র একটা ফর্মালিটি। আমার মনে তুমিই আছো। আমি ওকে ছুঁয়েও দেখব না। আর এইবার নতুন গয়না আর জামা এলে তুমিই আগে বেছে নিও। এই কথা শুনে ক্লেয়ার খুশি হয়। এবার নতুন গয়না এবং জামা যেদিন আসে সেই দিন সকালেই ম্যাডিসনের দাসী মিয়া ছুটতে ছুটতে আসে এবং বলেই যে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। গয়না সব আগে ওর ঘরে কেন যাবে? এই বাড়ির সবাই কি নিয়মকানুন ভুলে গেছে নাকি? এবার এই সময় ক্লেয়ারের একজন দাসী লুলু আসে এবং বলে যে ক্লেয়ার তার পছন্দ মতো গয়না ও জামা বেছে নিয়েছে এবং ম্যাডিসনের জন্য এগুলো পাঠিয়েছে। তখনই লুলু খেয়াল করে যে ম্যাডিসন একটি ড্রেসের ডিজাইন বানাচ্ছিল। লুলুর মনে পড়ে যে এই ডিজাইনটাই সকালে ক্লেয়ার বানাচ্ছিল। এবার ম্যাডিসনের দাসী তো ক্লেয়ারের পাঠানো জামা এবং হেয়ারপিন দেখে প্রচন্ড রাগ করে এবং বলে যে এই জামা, এটা তো পরা মনে হচ্ছে। আর একটা মাত্র রূপোর হেয়ারপিন, ও কি কোনো নিয়ম কানুন জানে না? ক্লেয়ারের দাসী লুলু বলে যে নিয়ম, এটা জেনারেলের বাড়ি, উনি ক্লেয়ারকে বেশি পছন্দ করেন, তো কি করা যাবে? তখনই ম্যাডিসন তার কাছে গিয়ে বলে যে শোনো, আমি 5 বছর ধরে এই সংসার চালাচ্ছি। ক্লেয়ার কি জানে যে তুমি ওর এত তরফদারি করছো ওর জেনারেলের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য? এবং ম্যাডিসন তখনই মিয়াকে ইশারা করে লিপস্টিক আনতে এবং সেটা দাসীটি ঠোঁটে লাগিয়ে দেয়।
ম্যাডিসন বলে যে তুমি ঠিক বলেছ, এই ম্যানশনে শুধুমাত্র জেনারেল কাকে বেশি পছন্দ করলো সেটাই ম্যাটার করে। ক্লিয়ার তো কেবলমাত্র একজন নর্তকী। ও যদি জেনারেলের উপপত্নী হতে পারে তাহলে তোমার মধ্যেই বা কিসের কমতি আছে? এবং সে ওই চুলের কাঁটাটি লুলুর মাথাতেই গুঁজে দেয়। ম্যাডিসন বলে যে আজ রাতে জেনারেল আমার ঘরে থাকবে। লুলু, আশা করি তুমি বুঝতে পারছো তোমাকে কি করতে হবে। এবার রাতের বেলা গ্রেগরি এসে দেখে যে ম্যাডিসনের জায়গায় লুলু। লুলু একটা রেড কালারের হট ড্রেস পরে গ্রেগরির কাছে যেতেই গ্রেগরি তাকে কোলে তুলে নেয় এবং বিছানায় নিয়ে যায়। আসলে ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। যে একজনের জন্য অপরকে ছাড়তে পারে সে তাকেও অন্য কারোর জন্য ছেড়ে দিতে দুইবার ভাববে না। ওদিকে ম্যাডিসন ক্লেয়ারের ঘরে যায়। ক্লেয়ার বলে যে কি ব্যাপার, আজ গ্রেগরি তোমার ঘরে থাকছে তো তুমি এখানে কি করছো? ম্যাডিসন বলে যে তুমি তো আজ একা, তাই ভাবলাম তুমি ভয় পাচ্ছ কিনা দেখে যাই। ক্লেয়ার বলে যে ও তুমি আমার কাছে শো অফ করতে এসেছো, কিন্তু গ্রেগরি আমাকে প্রমিস করেছে ও তোমাকে ছুঁয়েও দেখবে না। ম্যাডিসন বলে যে ঠিক বলেছ, আমাকে ছুঁয়ে দেখবে না প্রমিস করেছে, কিন্তু অন্য কাউকে ছোবে না সেই প্রমিস কি করেছে? আমি তো এখন তোমার ঘরে, তাহলে গ্রেগরি এখন আমার ঘরে কার সাথে আছে বলো তো? এই কথা শুনেই ক্লেয়ার ছুটতে ছুটতে ম্যাডিসনের ঘরে যায় এবং সেখানে গিয়ে গ্রেগরি এবং লুলুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এবং প্রচণ্ড রেগে লুলুকে মারতে যায়, কিন্তু গ্রেগরি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং এই ধাক্কার ফলে প্রেগনেন্ট ক্লেয়ারের ব্লিডিং শুরু হয়ে যায়। ডক্টর তাড়াতাড়ি আসেন এবং চেক করে বলেন যে ক্লেয়ারের অবস্থা খুবই বিপজ্জনক। কোনো রকম ইমোশনাল বা ফিজিক্যাল ধাক্কা যেন ওকে আর না দেওয়া হয়, তাহলে কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে। গ্রেগরি বলে যে ক্লেয়ার তুমি আমাকে ভুল বুঝো না, ও আমাকে সিডিউস করেছিল, ও আমাকে নেশাদ্রব্য খাইয়েছিল। ক্লেয়ার বলে যে তুমি আমাকে কথা দিয়েছিলে কাউকে ছুঁয়েও দেখবে না, তুমি কি সেটা ভুলে গেলে? তুমি একটা চাকরানিকেও ছাড়ছো না। তখনই ম্যাডিসন এসে বলে যে ক্লেয়ার তুমি এত রাগ করো না, ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে। ক্লেয়ার বলে যে তুমি চুপ করো, আমি জানি তুমি লুলুকে এইসব করতে বলেছো। ম্যাডিসন বলে যে তোমার দাসী কিন্তু হঠাৎ করে আমার ঘরে এসেছে, আমি কিন্তু ওর কাছে যাইনি। গ্রেগরি বলে যে তুমি এখানে কি করতে এসেছো? ম্যাডিসন বলে যে প্রথমত আমি ক্লেয়ারের জন্য কিছু টনিক বানিয়ে এনেছি, দ্বিতীয়ত আমি লুইসদের বাড়িতে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও যেতে বলি। কিছুদিনের মধ্যেই তোমার ব্যাঙ্কোয়েট, তার আগে যদি আমরা নিজেরা গিয়ে ওদের নিমন্ত্রণ করে আসি তাহলে কিন্তু আমাদেরই ব্যবসায় ভালো হবে। গ্রেগরি বলে যে হ্যাঁ, এটা খুবই ভালো একটা আইডিয়া, তাহলে আমরা আসছি। ক্লিয়ার তুমি রেস্ট করো, হ্যাঁ। ম্যাডিসন গ্রেগরির হাত ধরে বলে যে ক্লেয়ার রেস্ট করো, তুমি তো ব্যাঙ্কুয়েটে যেতে পারবে না, চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। এবার ম্যাডিসনরা লুইসদের বাড়িতে আসে, যারা কিনা পদমর্যাদায় গ্রেগরি থেকে অনেকটাই উঁচুতে ছিল। মিসেস লুইস বলে যে চিন্তা করো না, আমার সব কথাই আমার স্বামী শোনে, আমি ওনাকে বলবো। ম্যাডিসন বলে যে মিসেস লুইস আমাদের দোকানে নতুন কিছু ফ্যাব্রিক এসেছে, চলুন আপনাদের দেখাতে নিয়ে যাই। এবং তাকে দোকানে নিয়ে এসে ফ্যাব্রিক দেখানো হয়। এবার মিসেস লুইসের তো ওই ফ্যাব্রিকটা বেশ পছন্দ হয়, কিন্তু তখনই সেখানে একটি মেয়ে আসে এবং বলে যে তোমাদের এখানে তো নতুন কিছুই পাওয়া যায় না, এটা তো আমাদের ইয়ানিভেলের পুরনো ডিজাইন, ওখানকার শরিখানার মেয়েরা এসব পরে। এবার মিয়া তাড়াতাড়ি সেই মেয়েটিকে তাড়িয়ে দেয়। ম্যাডিসন বলে যে মিসেস লুইস আপনি কিছু মনে করবেন না, এবং সে মিসেস লুইসকে তার পছন্দ মতো কাপড় দিয়ে ফ্রিতেই জামা বানিয়ে উপহার দেয়। কিন্তু এই সব ঘটনাই আসলে ম্যাডিসনের একটা প্ল্যানের অংশ ছিল, সেটা আস্তে আস্তে তোমরা সব বুঝতে পারবে। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। গ্রেগরি এবং ম্যাডিসন কথা বলছিল এবং ক্লেয়ার তাদের কথা কান পেতে শুনছিল। গ্রেগরি ম্যাডিসনকে ধন্যবাদ জানায় তার ব্যবসার কাজে তাকে সাহায্য করার জন্য, কারণ ম্যাডিসনের সাহায্যেই সে তো অভিজাত ব্যক্তিদের সাথে মেলামেশা করতে পারছে। এই সময় ম্যাডিসনও তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে তুমি আমাকে আজকে অনেক কটা নতুন জামা কিনে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। এবার এই সব কথা ক্লেয়ার কান পেতে শুনছিল। গ্রেগরি সেখান থেকে চলে যেতেই ক্লেয়ার আসে এবং বলে যে তুমি আমার উপর চালাকি করার চেষ্টা করছো, ভুলে যেও না আমি কিন্তু ওর সন্তানের মা হতে চলেছি। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। ম্যাডিসন জেরেমির সাথে দেখা করতে যায় এবং আমরা বুঝতে পারি যে আগের দিনের ওই মেয়েটি জেরেমিরই পাঠানো লোক ছিল। সেই ছিল জেরেমির সবচেয়ে কাছের সহকারী ক্যারেল। জেরেমি বলে যে আমি বুঝতে পারছি না তুমি ক্যারেলকে দিয়ে এরকম কেন করালে। ম্যাডিসন বলে যে এটা তো কেবলমাত্র একটা ভূমিকা ছিল, এর পরের দিন যেটা হবে সেটাই আসল খেলা। জেরেমি বলে যে ঠিক আছে, আমিও ব্যাঙ্কোয়েটের দিন সেখানে উপস্থিত থাকব। এবং সে ম্যাডিসনের থুতনি ধরে বলে যে আমাদের ডিলটার কথা ভুলে যেও না কিন্তু। এবার অন্যদিকে ক্লেয়ার দোকানে যায়
এবার মিসেস লুইসের জন্য যে জামাগুলি তৈরি করা হয়েছিল সেইগুলো ক্লেয়ার নিয়ে নেয়। সে ভেবেছিল এগুলো বোধহয় ম্যাডিসনের জন্য রাখা জামা। এবার সেই দিন ব্যাংকোয়েট শুরু হয় এবং ধীরে ধীরে সব অতিথিরা আসতে শুরু করে। মিস্টার অ্যান্ড মিসেস লুইস আসে তাদের কথা মতোই। এবার তাদের দেখে ম্যাডিসন জিজ্ঞাসা করে যে, কি ব্যাপার মিসেস লুইস, আপনি আজ আপনার নতুন পোশাকটি পরলেন না কেন? মিসেস লুইস বলে যে, কি আর বলি, দোকান থেকে বললো আজই নাকি আমার পোশাকগুলি চুরি হয়ে গেছে। এবার তখনই সেখানে ক্লেয়ার আসে এবং সে সকালের হাতিয়ে নেওয়া সুন্দর গোলাপি পোশাকটা পরে এসেছিল। মিসেস লুইস তাকে দেখেই বলে যে, তুমি এই জামা কোথায় পেলে? তুমিই আমার জামা চুরি করেছো, তোমার এত সাহস? ক্লেয়ার বলে ওঠে যে, এটা তো আমার জামা, এটা আমি ডিজাইন করেছি। মিসেস লুইস বলে যে, ডিজাইন? কিসের ডিজাইন? ম্যাডিসন বলে যে, আসলে মিসেস লুইস, ক্লেয়ার বলতে চাইছে ও জামাটার পিছনে অনেক এফর্ট দিয়েছে। মিসেস লুইস বলে যে, আমি শুনেছিলাম তুমি নাকি একটা নর্তকী, কিন্তু তুমি যে একটা চোর সেটা আমি জানতাম না। এবং মিসেস লুইস ক্লেয়ারকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে, যারা চুরি করে তাদের আমি একদম সহ্য করতে পারি না। চুরি করেছে এক ব্যাপার, তার উপর আবার গলাবাজিও করছে। এবার তখনই সেখানে জেরেমি আসে এবং জেরেমির সাথে একজন মহিলা ছিল, যে কিনা একদম হুবহু ক্লেয়ারের মতো জামা পরেই ছিল। মিসেস লুইস জিজ্ঞাসা করে যে, জেরেমি, তোমার সাথে এটাকে? জেরেমি বলে যে, আসলে আমি কিছু কাজে ইয়ানিভেল গেছিলাম, সেখানেই দারুণ নর্তকীটাকে দেখলাম। আমি ভাবলাম যে যেহেতু গ্রেগরি এখানে পার্টি হোস্ট করছে তাই ওনাকেও নিয়ে আসি। ক্লেয়ার বলে ওঠে যেটা কি করে সম্ভব, আমার ডিজাইন করা ফ্যাব্রিকের জামাও কি করে পরেছে? জেরেমি বলে যে, ক্লেয়ার, তুমি এরকম জামা কেন পরেছো? ইয়ানিভেলে তো নর্তকীরা এইসব জামা পরে। বাকিরা বলে যে, ক্লেয়ারের এত সাহস, এই সব জামা তার আবার দোকান খুলে বসেছে। গ্রেগরিও ক্লেয়ারকে বলে যে, তোমার এত সাহস, তুমি না বলেছিলে এগুলো তোমার নিজের ডিজাইন? মিসেস লুইস তো ক্লেয়ারকে আবার ঠাস করে চড় মারে এবং বলে যে, তোমার সাহস হলো কি করে আমাকে এইসব জামা বেচার? এমনিও এমন পুরুষদের আমি ঘৃণা করি যারা কিনা স্ত্রীদের থেকে উপপত্নীদের বেশি প্রাধান্য দেয়। এই ঘটনার ফলে মিস্টার লুইস ও গ্রেগরির সাথে কোনো রকম বিজনেস ডিল করেন না এবং সেখান থেকে চলে যান। ক্লেয়ার বলে ওঠে যে, ম্যাডিসন, এসব তোমার প্ল্যান তাই না? ম্যাডিসন তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে, আমার প্ল্যান? তোমার বর চাকরানির সাথে ঘনিষ্ঠ হবে সেটা আমার প্ল্যান, নাকি তুমি আমার জামা চুরি করে নেবে সেইটা আমার প্ল্যান? এবার ম্যাডিসনের মা বাবাও বলে ওঠে যে, গ্রেগরি, যা শুনছি সবই কি সত্যি? গ্রেগরি বলে যে, আমি এক্ষুনি ক্লেয়ারকে দিয়ে ম্যাডিসনের কাছে ক্ষমা চাইবো। আমি কখনো এরকম আর করবো না, আমি ম্যাডিসনকে ভালো রাখবো। ম্যাডিসনের বাবা বলে যে, কিন্তু মিস্টার লুইস যেভাবে রেগে মেগে চলে গেলেন, উনি নিশ্চয়ই তোমার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করবে। তখনই জেরেমি বলে যে, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি লর্ড গার্জিয়ানকে বলে তোমাকে বিজনেস ডিল পাইয়ে দিতে পারি, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। গ্রেগরি বলে যে, কি শর্ত? জেরেমি বলে যে, তুমি তো শুনেছি বর্ডারে অনেক দিন যুদ্ধ করেছো। এবার জেরেমির সাথে আসা মহিলাটি তার হাতের বালা খুলে দাঁড়ায় এবং জেরেমি তীর চালিয়ে ঠিক সেই বালার মধ্যে দিয়ে তীরটাকে পাস করায়। এবার তীর ধনুক গ্রেগরিকে দিয়ে দেওয়া হয়। সবাই ভাবে যে গ্রেগরি তো এতদিন বর্ডারে মোতায়েন ছিল, সে নিশ্চয়ই সহজেই এটা করতে পারবে। কিন্তু গ্রেগরি তীর তুলতেই জেরেমি বলে যে, আমার সাথে আসা মহিলার দিকে না, তুমি তোমার দুই স্ত্রীর মধ্যে একজনকে বালাটা ধরতে বলো। ক্লেয়ার সঙ্গে সঙ্গে বলে ওঠে যে, আমি না, আমি প্রেগনেন্ট, আমি ধরবো না। ম্যাডিসন নিজে গিয়ে সেই বালা ধরে দাঁড়ায়। ম্যাডিসনের বাবা গ্রেগরিকে বলে যে, আরে জেরেমি একটা পাগল, ওর কথা শুনো না। ম্যাডিসনের মাও বলে যে, ম্যাডিসনের কিছু হয়ে যাবে, তোমরা বোকামি করো না। জেরেমি বলে যে, তুমি এত বছর যুদ্ধে ছিলে, তোমার তো ভয় পাওয়ার কথা না। তুমি যদি ঠিকভাবে তীরটা ছুঁতে পারো, আমি তোমার 1,00,000 স্বর্ণমুদ্রা দেব। ম্যাডিসনের মা বাবা বলে ওঠে যে, ওরকম করো না, করো না, আমাদের মেয়ের কিছু হয়ে যাবে। ম্যাডিসন তখনই বলে যে, মা, বাবা, তোমরা কি ভুলে গেলে আমি এখন কেবলমাত্র গ্রেগরির স্ত্রী? ওর পরিবারই আমার পরিবার, ওর ভালোর জন্য আমাকে এটা করতেই হবে। গ্রেগরি, তীর চালাও। ওদিকে গ্রেগরির তো হাত কাঁপছিল, কারণ সে তো নিজে একটা ঢপের যোদ্ধা ছিল এবং সে তীর চালাতেই সেই তীর তো বালা অব্দি যেতেই পারে না, মাটিতেই পড়ে যায়। সঙ্গে সঙ্গে ম্যাডিসনের মা বাবা তার দিকে ছুটে যায় এবং তাকে বলে যে, তুমি কি পাগল হয়ে গেছিলে? তোমার কিছু হলে আমরা কি করে বাঁচতাম? ম্যাডিসনের বাবা গ্রেগরিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে, তোমার লজ্জা করে না নিজের স্ত্রীর দিকে তীর ছুঁড়তে? ম্যাডিসনের বাবা গ্রেগরিকে আরও এক চড় মারে এবং বলে যে, তুমি তোমার উপপত্নীকে বেশি ভালোবাসছো। গ্রেগরি বলে যে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু ম্যাডিসনের বাবা বলে যে, আমরাই অন্ধ ছিলাম, ভুল তো আমাদের হয়েছে, যে তোমার সাথে মেয়ের বিয়ে দিয়েছি।
জেরেমি তখন বলে যে এটাই আপনাদের দেখানোর ছিল, যে ভুল লোকের সাথে আপনারা বিয়ে দিয়েছেন। ম্যাডিসনের মাও গ্রেগরিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে আমাদের বোকা পেয়েছো, যা দেখার আমরা দেখে নিয়েছি। ম্যাডিসনের মা ম্যাডিসনকে বলে যে মা, আমাদের ক্ষমা কর, আমরা সব বুঝতে পেরেছি। তার বাবাও বলে যে আমাদের মেয়ে গ্রেগরিকে ডিভোর্স দিয়ে দেবে, আর যারা এবার থেকে গ্রেগরিকে সাহায্য করবে তারা আমার শত্রু। এই কথা শুনে ব্যাঙ্কোয়েটের সব গেস্টরাই তো একে একে চলে যায়। গ্রেগরি তার শ্বশুরের পা ধরে বলে যে আমাকে আর একটা সুযোগ দিন, আমি সব ঠিক করে দেব। কিন্তু ম্যাডিসনের বাবা তাকে লাথি মেরে সরিয়ে দেয়। তখনই ক্লেয়ার বলে ওঠে যে গ্রেগরি, আমি তোমাকে সাহায্য করতে পারি। গ্রেগরি তাকে ঠাস করে চড় মারে এবং বলে, তুমি যদি মিসেস লুইসের জামাটা চুরি না করতে তাহলে এত কিছু হতোই না। তোমাকে কতবার বলেছি না মেডিসিনের পিছনে লাগবে না, তুমি কি কানে কালা? তোমার মতো নর্তককেই আমার বউ বানানো উচিত হয়নি। এবং সে ক্লেয়ারকে লাথি মেরে চলে যায় এবং ক্লেয়ারের সেখানেই মিসক্যারেজ হয়ে যায়। সে সাহায্যের জন্য গ্রেগরির নাম ধরে ডাকতে থাকে, কিন্তু গ্রেগরি সাড়া দেয় না। ম্যাডিসন তখন এসে ক্লেয়ারকে বলে যে এইবার দেখেছো তো তোমার স্বামীর আসল রূপ। আমি কিন্তু জানি তুমি কোথা থেকে এসেছো, কিন্তু তারপরেও তুমি কেন ওর পিছনে পড়ে আছো? ক্লেয়ার বলে যে তুমি কি করে জানলে? ম্যাডিসন বলে যে আমি জানি তুমি ভবিষ্যৎ থেকে এসেছো, কিন্তু আমি নরক থেকে ফেরত এসেছি। এবার ওদিকে ম্যাডিসনের শাশুড়ি আর দাদি শাশুড়ি তো ম্যাডিসনকে আটকানোর চেষ্টা করে, যে ডিভোর্স দিও না ইত্যাদি। আর শাশুড়ি বলে যে ক্লেয়ারের তো মিসক্যারেজ হয়ে গেছে, এখন তুমিই একমাত্র স্ত্রী, এইরকম ভাবে কি কেউ ডিভোর্স দেয়? কিন্তু ম্যাডিসন তাদের কোনো কথায় কান না দিয়ে চলে যায়। তার দাদি শাশুড়ি বলে যে জেরেমির সাথে ওর ভালো সম্পর্ক হয়েছে, তাই জন্যই ও ডিভোর্স দেওয়ার সাহস পাচ্ছে। ওকে আমি ওর ঠিক জায়গা দেখিয়ে দেব। এবার মহারাজের একজন উপপত্নী ছিল যার নাম ছিল রোজ। সেই ছিল গ্রেগরির দাদির একজন আত্মীয়। গ্রেগরির দাদি বলে যে রোজকে এক্ষুনি খবর পাঠাও, মেডিসনের দিমাগ আমি ভেঙে দেব। এবার আমরা জেরেমিকে দেখতে পাই। এক কর্মচারী তাকে জানায় যে রাজধানীতেই কিছু গুন্ডা বদমাইশের অ্যাক্টিভিটি রিসেন্টলি বেড়েছে এবং তাদের সাহায্য করার জন্য বর্ডারে যে সমস্ত সাপ্লাই নিয়ে যাওয়া হবে সেগুলোর জাহাজও তৈরি। এবং জেরেমির কর্মচারী এটাও জানায় যে মহারাজের উপপত্নী রোজ জেরেমির জন্য বিয়ের সম্বন্ধ দেখছে। জেরেমি বলে যে উনি কেন আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখবে? এবং তখন কর্মচারীটি বলে যে সম্ভবত এটা মেডিসিন সংক্রান্ত কিছু। জেরেমি তক্ষুনি চিঠি লিখে মেডিসনকে সতর্ক করে দিতে বলে, কিন্তু কর্মচারীটি বলে যে মেডিসন নিজেই দেখা করতে এসেছে। এবার ম্যাডিসন এখানে এসেছিল জেরেমির সাথে কিছু কথা বলতে। সে জেরেমিকে বলে যে আপনি লর্ড গার্জিয়ানকে বলে দেবেন যাতে উনি জলপথে যে সাপ্লাই নিয়ে যাওয়ার কথা ভাবছে সেটা না নিয়ে যান, কারণ কিছু দিনের মধ্যেই প্রচন্ড বৃষ্টি হবে এবং বন্যাও হতে পারে। জেরেমি বলে যে তুমি কি করে জানলে সেটা? ম্যাডিসন মনে মনে ভাবে যে আগের বারও ঠিক এমনটাই হয়েছিল, তাই জন্য সে জানে এবার কি হতে চলেছে। ম্যাডিসন বলে যে কারণটা আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন। জেরেমি বলে যে ঠিক আছে, তুমিও সাবধানে থেকো, গ্রেগরি মনে হচ্ছে বাজে কিছু একটা প্ল্যান করছে। ম্যাডিসন বলে যে হ্যাঁ, আর আমার আর একটা সাহায্য লাগবে, আমাকে একটা পরিচয় দিতে আপনি সাহায্য করুন। জেরেমি বলে যে কি পরিচয়? এবং ম্যাডিসন বলে যে গার্জিয়ানের বোনের পরিচয়। এবং তারা একটা খতরনাক প্ল্যান বানায়। এবার ম্যাডিসন যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তখনই ক্যারলের সাথে তার ধাক্কা লাগে এবং ম্যাডিসনের পকেট থেকে তার সেই জেড পেন্ডেন্টটা পড়ে যায়। ক্যারল সেটা তুলে নেয় এবং বুঝতে পারে এটা লর্ড গার্জিয়ানের, এবং সে ম্যাডিসনকে সেটা ফেরত দেয় না। ততক্ষণে গ্রেগরি জেরেমির কাছে আসে এবং বলে যে তোমার এই হেয়ার পিনটার কথা মনে আছে? জেরেমি বলে যে তুমি মনে হয় বহুকাল থেকেই চুরিচামারি করো নাকি? গ্রেগরি বলে যে তুমি কি জানতে চাও এটা কার? জেরেমি গ্রেগরির গলা টিপে ধরে এবং বলে, তুমি কি আমাকে শাসাচ্ছ? গ্রেগরি বলে যে আমি জানতাম তুমি জানতে চাইবে, তার জন্য আমার সাথে ডিল করতে হবে। জেরেমি বলে যে তোমার কি মনে হয় আমি জানতে চাইলে এইটুকু খোঁজ লাগাতে পারবো না? ভাগো এখান থেকে। গ্রেগরি বলে যে আমিও দেখবো আমার সাহায্য ছাড়া তুমি কি করে জানতে পারো। তখনই সেখানে ক্যারেল আসে এবং বলে যে আপনি কি হেয়ারপিনের মালকিনকে এত বছর ধরে খুঁজছেন? এবং জেরেমি বলে যে হ্যাঁ, এবার তুমি তোমার কাজে লেগে পড়ো। এবার আমরা ক্যারেলকে দেখতে পাই যে ওই জেড পেন্ডেন্টটা হাতে নিয়ে ভাবে যে আমি এতদিন আপনার সাথী হয়ে থাকলাম, আর এখন আপনি আমার দিকে ঘুরেও তাকাচ্ছেন না, ক্ষমা করবেন আমি যা করতে চলেছি তার জন্য। ওদিকে আমরা গ্রেগরির দাদিকে দেখতে পাই। সে গ্রেগরিকে বলে যে তাদের আত্মীয় রোজ জেরেমির সিস্টার হেনরির মেয়ে বেলার বিয়ের কথা বলছেন, যাতে ম্যাডিসন আর জেরেমির সাপোর্ট না পায়। গ্রেগরি বলে যে ম্যাডিসনকে ধ্বংস করে আমাদের কি লাভ, যেখানে শহরের কোনো অভিজাত ব্যক্তিই আমার সাথে কোনো রকম ব্যবসাই করতে চায় না।
সে ক্লেয়ারকে আবারও ঠাস করে এক চড় মারে এবং বলে যে সব দোষ এই মেয়েটার। এবার গ্রেগরি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই হঠাৎ ক্যারেলের সাথে গ্রেগরির ধাক্কা লাগে। ক্যারেল গ্রেগরিকে জড়িয়ে ধরে রাস্তার ধারে দাঁড়িয়ে যায়। তখনই হঠাৎ সামনে দুটো দাসী আসে এবং বলে যে লর্ড গার্জিয়ানের ছোট বোন ক্যারেলিন আবারও বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। গ্রেগরি তো চমকে যায় এবং সে ক্যারেলকে বলে যে তুমি গার্জিয়ানের ছোট বোন। ক্যারেল নিজের পরিচয় ক্যারেলিন বলে দেয় এবং বলে যে হ্যাঁ, এবং আমি আপনাকে চিনি, আমি আপনাকে খুবই পছন্দ করতাম, কিন্তু আপনার তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। গ্রেগরি বলে যে আপনি মনে হয় জানেন না আমার ডিভোর্সও হয়ে গেছে। গ্রেগরি আবারও ক্যারোলিনকে লাইন মারতে শুরু দেয়। ক্যারেল এবার ক্যারোলিন সেজে বলে যে আপনার তো সদ্য ডিভোর্স হয়েছে, ব্যবসাও ভালো চলছে না, এরকম পরিস্থিতিতে আমার দাদা কি এই বিয়েতে রাজি হবে? তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। দাদা বলছিল কিছুদিনের মধ্যেই প্রচন্ড বৃষ্টি হতে পারে। আপনি যদি এখন সব ফসল কিনে বন্যার সময় বেশি দামে বিক্রি করেন তাহলে কিন্তু আমাদের লাভ হবে। গ্রেগরি বলে যে কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। ক্যারেলিন বলে যে, তাহলে আপনাদের বাড়িটা মর্টগেজ রেখে দিন, এই সুযোগ হারানো কিন্তু ঠিক হবে না, এই সুযোগ আমরা ফিরে পাবো না। এবং গ্রেগরি তার এই প্ল্যানে রাজি হয়। ওদিকে আমরা রাতের বেলা ম্যাডিসনকে দেখতে পাই। ম্যাডিসন তার ঘরে বসে জেরেমির কথাই ভাবছিল এবং তখনই জেরেমি তার ঘরে চলে আসে। ম্যাডিসন তো তাকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। জেরেমি বলে সে জানলা দিয়ে লুকিয়ে এখানে এসেছে। জেরেমি বলে যে আমি তোমাকে মিস করছিলাম, তাই জন্যই চলে এলাম। ম্যাডিসন তাকে মেরে বলে যে সকালেই তো আমাদের দেখা হলো। জেরেমি হেসে বলে যে না, আসলে আমি একটা খবর দিতে এসেছিলাম। গ্রেগরি ওর বাড়ি বন্ধক রেখেছে ফসল কেনার জন্য। ম্যাডিসন বলে যে এই সামান্য খবরটা আমার বাড়ি অবধি দিতে আসার জন্য ধন্যবাদ। জেরেমি বলে যে তোমার যেটা কাজে লাগবে সেটা আমার কাছে সামান্য না। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই। ক্যাডেল এসে জেরেমিকে বলে যে আমরা এবার গ্রেগরির এগেনস্টে অ্যাকশন নিতে পারি, আর ম্যাডাম রোজ মিস বেলাকে প্রাসাদে ডেকে পাঠিয়েছেন আপনার বিয়ের জন্য। জেরেমি বলে যে আমার বিয়ে মিস্টার হেনরির মেয়ের সাথে? মিস্টার হেনরি যদিও খুবই ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি, ওর সাহায্য ছাড়া আমরা গুন্ডা বদমাশ ধরতে পারতাম না। এটা খুবই জটিল একটা পরিস্থিতি। কিন্তু তুমি ম্যাডিসনকে কিছু জানিও না, ও শুধু শুধু চিন্তা করবে, আমাকেই কিছু একটা করতে হবে। আর অপরদিকে আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। মহারাজের উপপত্নী রোজ মিস্টার হেনরির কন্যা বেলাকে ডেকে পাঠায় এবং তার সাথে জেরেমির সম্বন্ধ ঠিক করে ফেলে। অন্যদিকে ম্যাডিসন খেয়াল করে যে তার জেট পেন্ডেন্টটা কোথাও নেই। সে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। তখনই ক্যারেল তার কাছে আসে এবং পেন্ডেন্টটা ফেরত দেয়। ম্যাডিসন ক্যারেলকেই জিজ্ঞাসা করে যে তুমি কি জানো এটা কার? ক্যারেল যদিও জানতো এটা লর্ড গার্জিয়ানের, সে বলে যে না, আমি জানি না। এবার ম্যাডিসনের দাসী মিয়া বলে যে আপনি তো এখন গ্রেগরির হাত থেকে মুক্ত, চলুন না আমরা এবার কিছু শপিং করতে যাই, কিছু গয়না, কিছু নতুন জামা কিনি। এবার তারা একটা দোকানে শপিং করতে যায়। কিন্তু সেই একই দোকানে গয়না কিনতে এসেছিল মিস্টার হেনরির মেয়ে বেলা। বেলা বলতে থাকে যে আমাকে তো এখন নতুন নতুন গয়না কিনতেই হবে, কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হতে চলেছে। যদিও জেরেমি সামান্য ব্যবসায়ী আর আমি মিনিস্টারের মেয়ে, তবুও ওর অনেক নাম ডাক আছে। তখনই বেলা দাসী বলে যে ব্যবসায়ী হলেও সে কিন্তু গার্জিয়ানের খুব কাছের লোক, তাই জন্যই সবাই ওনার সাথে মেয়ের বিয়ে দিতে চায়। কিন্তু শুনেছি উনি নাকি ম্যাডিসনের সাথে খুব ঘনিষ্ঠতা করছেন। এবার সেই দোকানেই ম্যাডিসন উপস্থিত ছিল এবং বেলার দাসীটি বেলাকে ম্যাডিসনকে চিনিয়ে দেয়। বেলা বলে যে তুমিই কি ম্যাডিসন? আমি এখান থেকে গয়না কিনছি, তুমি এখান থেকে যাও, সেকেন্ড হ্যান্ড দোকানে যাও, সেখানেই তোমাকে মানাবে। শুনেছি তুমি নাকি আমার ফিয়ন্সের সাথে মাখামাখি করার চেষ্টা করছো। ও কখনোই তোমার মতো একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসবে না, আমিই ওর স্ত্রী হব। ম্যাডিসন তো এই খবর শুনে অবাক হয়ে যায় যে কিসের বিয়ে। বেলা বলে যে কেন, তুমি তো নাকি সবসময় ওনার পিছন পিছন ঘোরো। তাই জেরেমি এটা বলেনি? আসলে ও তোমাকে নিয়ে খেলছে। কেন, তোমার বর তো তোমাকে ছেড়ে একটা নর্তকীকে বিয়ে করেছে, বোঝাই যাচ্ছে যে কেন করেছে। বেলা দোকানদারকে বলে যে দোকানদার, তাড়াতাড়ি এই মহিলাকে এখান থেকে বিদায় করো, এটা তো জেরেমির দোকান তাই না? আমি কিন্তু ওকে বলে তোমাকে তাড়িয়ে দেবো না হলে। ফলে দোকানদারও ম্যাডিসনকে সেখান থেকে চলে যেতে বলে। ম্যাডিসন বলে যে নিশ্চয়ই, কিন্তু বেলা তোমাকে কয়েকটা কথা বলি। জেরেমি কিন্তু জেন্টেল নম্র মেয়ে পছন্দ করে। এরম অহংকারী একটা মেয়ে যে কিনা বিয়ে না হয়েও স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, তাকে কিন্তু জেরেমি খুব একটা পছন্দ করবে না। দেখো, তোমাকে খালি হাতে না ফিরতে হয়। বেলা বলে যে তোমার এত সাহস, এবং সে ম্যাডিসনকে চড় মারতে যায়, কিন্তু ম্যাডিসন তার হাত ধরে নেয় এবং উল্টে তাকেই এক চড় মারে।
এবার তখনই সেখানে জেরেমি চলে আসে এবং বলে যে কি হচ্ছে এখানে। বেলা বলে ওঠে যে ভালো হয়েছে তুমি এসে গেছো, আমাদের দোকান থেকে এক্ষুনি এই জঞ্জালটাকে বিদায় করো। জেরেমি বলে যে মিস বেলা, আপনি আজকে আসুন, আমার কিছু দরকারি কাজ এখানে আছে। এবং জেরেমি ম্যাডিসনের হাত ধরে বলে যে তোমার লাগেনি তো। বেলা তো মহা ক্ষেপে যায় এবং বলে যে তোমার সাথে আমার বিয়ে হবে আর তুমি এরকম করছো। জেরেমি বলে যে আমি জানি না আপনাকে কে বলেছে, তবে বিয়ে একটা মিউচুয়াল সিদ্ধান্ত, আর আমি এখনো বিয়েতে মত দেইনি। আমি অ্যাপোলজি স্বরূপ আপনাকে কিছু গয়না পাঠিয়ে দেব, আপনি এখন আসুন। বেলা বলে যে তুমি একটা সামান্য ব্যবসায়ী, তুমি আমাকে রিজেক্ট করবে? আমি ম্যাডাম রোজকে সব কিছু বলবো। এই বলে সে চলে যায়। জেরেমি ম্যাডিসনকে বলে যে তোমার হাতে লাগেনি তো। তখনই ম্যাডিসনের শাশুড়ি সেখানে এসে তাকে ধাক্কা মারে এবং বলে যে ও, এই জন্য তুমি গ্রেগরিকে ডিভোর্স দেওয়ার জন্য এত আগ্রহী ছিলে, যাতে অন্য ছেলের সাথে পরকীয়া করতে পারো। জেরেমি বলে যে মুখ সামলে, আমি আর ম্যাডিসন দুজনেই কিন্তু সিঙ্গেল, আমরা কি করলাম না করলাম তাতে কারুর মাথা ঘামানোর কিন্তু কথা নয়। গ্রেগরি বলে যে জেরেমি, তুমি আমার কাকা। আচ্ছা, এবার বুঝেছি, তোমাদের অনেক আগে থেকেই অ্যাফেয়ার ছিল, তাই না? নির্লজ্জ মেয়ে। জেরেমি গ্রেগরিকে এক লাথি মারে এবং বলে যে মুখ সামলে। গ্রেগরির মা বলে যে হ্যাঁ, তুমি একটা ব্যবসায়ী হয়ে কি ভাবছো আমাদের অপমান করবে? ভুলে যাবে না গ্রেগরি কিন্তু জেনারেল পদে আছে। কিছু দিনের মধ্যেই ও লর্ড গার্জিয়ানের বোনকে বিয়ে করতে চলেছে। তোমাকে ধূলিসাৎ করা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। এবার গ্রেগরি এবং তার মা তো জেরেমি এবং ম্যাডিসনকে শিক্ষা দেওয়ার জন্য খুবই উঠে পড়ে লেগেছিল। তার মা বলে যে ক্যারোলিনের সাথে তোমার বিয়ে হবেই, তারপর আমরা জেরেমিকে মজা দেখাবো। গ্রেগরি বলে যে আমি কিছু গুন্ডা কাজে লাগাবো জেরেমিকে মজা দেখানোর জন্য। তার মা বলে যে ঠিক আছে, শান্ত হও, ক্যারোলিনের সামনেই জন্মদিন, সেখানে আমরা যাব। এবার এই সব কথাবার্তা ক্লিয়ার শুনতে পায় এবং সে বুঝতে থাকে যে গ্রেগরি আবার অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছে। সে তো রাগে ফুঁসতে থাকে যে গ্রেগরি, তুমি আমাকে ধোকা দিলে। এবার আমরা গার্জিয়ানের বোন ক্যারেলিনের জন্মদিনের দৃশ্য দেখতে পাই, যেখানে ম্যাডিসন এবং জেরেমি দুজনেই উপস্থিত ছিল। জেরেমি বলে যে ম্যাডিসন, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কিন্তু ম্যাডিসন তাকে বলে যে আপনার সামনেই বিয়ে, আপনি আমার সাথে এত মেলামেশা করবেন না। এবার তখনই গ্রেগরি সেখানে আসে এবং যাচ্ছে তাই ভাবে ম্যাডিসনকে অপমান করতে থাকে যে ও, এই জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়েছিলে, দুশ্চরিত্র, অসভ্য। ম্যাডিসন বলে যে দেখো, আজ মিস ক্যারোলিনের জন্মদিন, তুমি কি আজও এইরকম অসভ্যতা করে ওনার এই ভালো দিনটা নষ্ট করতে চাও? তখনই ক্যারোলিন এসে গ্রেগরিকে বলে যে গ্রেগরি, এটা আমার প্যালেস, তুমি যা খুশি তাই করো, আমাদের তো এমনিও কিছুদিনের মধ্যে বিয়ে হবে, তাই না? কিন্তু তখনই সেখানে ক্লেয়ার আসে এবং বলে যে না, বিয়ে হবে না। ক্লেয়ার বলে যে তোমার ডিভোর্সের পর আমি তোমার প্রধান স্ত্রী, তুমি আমার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারো না। গ্রেগরি তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার জায়গাটা ভুলে যেও না, তুমি একজন নর্তকী। স্ত্রী তো দূরের কথা, তোমার তো উপপত্নী হওয়ারও কোনো যোগ্যতা নেই। ক্লেয়ার কাঁদতে কাঁদতে বলে যে কিন্তু এই নর্তকীকেই তুমি একদিন ভালোবেসেছিলে। গ্রেগরি বলে যে তোমার মতো হাজার একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায়, আমি কি সবাইকে ভালোবাসবো নাকি? ভুলে যেও না, আমার বিয়ে হতে চলেছে আমার সত্যিকারের ভালোবাসা ক্যারেলিনের সাথে। ক্লেয়ার বলে যে তুমি এতটা নির্দয়, আমি তোমাকে মেরে ফেলবো। এবং ক্লেয়ার একটা ছুরি বার করে। গ্রেগরি সঙ্গে সঙ্গে তার গার্ডদের ডেকে ক্লেয়ারকে ধরে নিতে বলে এবং সে বলে যে তোমাকে আমি ডিভোর্স দিলাম। ক্লেয়ার বলে যে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি মেরে ফেলবই। ম্যাডিসন বলে যে বাহ, এইবার তোমার আসল রূপ দেখা যাচ্ছে। গ্রেগরি বলে যে চুপ করো, আর কিছুদিনের মধ্যেই গার্জিয়ানের পরিবারের অংশ হতে চলেছি আমি, তোমরা সবাই আমার হাতের মুঠোয় থাকবে। কিন্তু যেহেতু তুমি আমার স্ত্রী ছিলে, তাই যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে তোমাকে উপপত্নী হিসেবে আমি মেনে নিতে পারি। ম্যাডিসন বলে যে বাবা, তোমার এত অহংকার, তা তুমি নিশ্চিত তো যে তোমার ফসলের ব্যবসাটা ভালো চলবে? এবার তখনই খবর আসে যে জাহাজ সমেত সমস্ত ফসল ঝড়ে ডুবে গেছে এবং গ্রেগরি প্রচন্ড ভেঙে পড়ে। সে বলে যে না, এটা হতে পারে না। ম্যাডিসন বলে যে শুনেছিলাম তুমি নাকি ফসল কিনতে বাড়ি বন্ধক রেখেছিলে, তা এবার তোমার বাড়ির কি হবে? গ্রেগরি রীতিমতো কাঁদতে থাকে। গ্রেগরির মা ক্যারোলিনের হাত ধরে বলে যে ক্যারোলিন, তুমি আমাদের সাহায্য করো, গার্জিয়ানকে বলো আমাদের বাঁচাতে। গ্রেগরিও তার হাত ধরে বলে যে ক্যারোলিন, তুমি আমাদের ওপর দয়া করো, আমাদের বাঁচাও। ম্যাডিসন বলে যে গ্রেগরি, তুমি কি সত্যিই এত বোকা?
তোমার মনে হয় যে লর্ড গার্জিয়ানের বোনের সাথে তোমার মতো একটা অকম্মার প্রেম হবে? তখনই ক্যারেলিন গ্রেগরিকে এক লাথি মারে এবং বলে যে গ্রেগরি, এই দুনিয়ায় ক্যারেলিন বলে কেউ নেই। আমার আসল পরিচয় হলো আমি মিস্টার জেরেমির কর্মচারী ক্যারেল। আর আজকের পুরো ঘটনাটাই সাজানো। গ্রেগরি বলে যে না, এটা হতে পারে না। ক্যারেল বলে যে দেখো, আমি কিন্তু মার্শাল আর্টসের অনেক বছর ট্রেনিং নিয়েছি। এই এক লাথিতেই তোমার কিন্তু বংশ খতম হয়ে যেতে পারে, তুমি সেই নিয়ে চিন্তা করো। গ্রেগরি বলে যে ম্যাডিসন, তুমি সবকিছু করিয়েছো, আমি তোমাকে মেরে ফেলবো। ম্যাডিসন বলে যে তুমি আমাকে মারবে? যেদিন থেকে তুমি ক্লেয়ারকে বাড়িতে এনেছো আমি তোমাকে মেরে ফেলতে চাই। দেখেছো কেমন লাগে প্রতারিত হতে? তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারলে ভালো হতো। তখনই গ্রেগরির দাদি বলে যে তোমরা তো স্বামী স্ত্রী ছিলে, অতীতের কথা মনে করে অন্তত এরকম করো না। ম্যাডিসন বলে যে তোমরা আমাকে ইউজ করেছো, আমার পরিবারের জন্য তোমরা আমার সাথে ভালো ব্যবহার করতে, তোমাদের লজ্জা লাগে না এইসব কথা বলতে এখন? গ্রেগরি বলে যে তোমরা যাই করো না কেন আমাকে মেরে তো ফেলতে পারবে না, আমি জেনারেল, একমাত্র মহারাজাই আমাকে মারতে পারবে। জেরেমি তখন বলে যে ঠিক, তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমাকে গ্রেপ্তার করতে পারবো অনৈতিকভাবে ফসল রপ্তানি করার জন্য। গ্রেগরি বলে যে তুমি আমাকে গ্রেপ্তার করবে? তুমি কে হে? তুমি একটা সামান্য ব্যবসায়ী। এবং জেরেমি তখন তার ব্যাজটা দেখায়, যেটা কিনা আসলে লর্ড গার্জিয়ানের ব্যাজ ছিল। সবাই এই প্রথমবার গার্জিয়ানের আসল পরিচয়, আসল চেহারা জানতে পারে। গ্রেগরি বলে যে তুমি তুমি গার্জিয়ান হতেই পারো না, তুমি নিশ্চয়ই লর্ড গার্জিয়ানের ব্যাজটা চুরি করেছো। তুমি কি ভাবছো তুমি যা খুশি করবে? আমি তোমাকে ভয় পাই না। জেরেমি বলে যে আমি আসল না নকল সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি ভাবো যে মহারাজ যখন তোমাকে ইন্টারোগেশন করবে তুমি সেটা কিভাবে ফেস করবে। এবার তখনই সেখানে গ্রেগরি নিয়োগ করা কিছু গুন্ডা বদমাইশের দল চলে আসে, যাদের লিডারের নাম ছিল টাইগার। তারা বলে যে আমরা পুরো বাগানটাকে ঘিরে ফেলেছি, এবার দেখি এখান থেকে কেউ কি করে পালায়। ম্যাডিসন গ্রেগরিকে বলে যে গ্রেগরি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যতই তোমার আমার সাথে শত্রুতা হোক না কেন, তুমি তো একজন জেনারেল। তুমি একটা জেনারেল হয়ে গুন্ডাদের সাথে হাত মিলিয়েছো। কিন্তু গ্রেগরি তো ততক্ষণে মতিভ্রম হয়ে গেছিল। সে জেরেমিকে বলে যে তুমি নাকি লর্ড গার্জিয়ান, এবার দেখবো তোমার কি হয়। টাইগার বলে যে আমি আর গ্রেগরি ভাই ভাই, ওকে কেউ কিছু করলে আমি কাউকে ছাড়বো না। তখনই গুন্ডা দলের একজন চর এসে তাকে খবর দেয় যে মহারাজের সেনারা তাদের ঘাঁটি ঘেরাও করেছে। জেরেমি বলে যে ওরে গাধা, তোরা বাড়তে পেরেছিস কারণ আমি তোদের বাড়তে দিয়েছি। বাইরে তোদের যে লোকেরা ছিল তাদের অলরেডি আমার সৈন্যরা খতম করে দিয়েছে। এবং তখনই জেরেমি তার মুখোশটি পরে নেয় এবং বলে যে কি গ্রেগরি, এবার আমাকে চিনতে পারছো? আর সেই সুযোগে টাইগার আর গ্রেগরি ততক্ষণে ছুটে পালায়। জেরেমিও সাথে সাথে তীর ছুঁড়ে টাইগারকে আহত করে এবং গ্রেপ্তার করে। গ্রেগরির মা জেরেমির পা ধরে বলে যে তুমি তোর কাকা, দয়া করে ওকে ছেড়ে দাও, দয়া করো আমাদের ওপর। সে ম্যাডিসনেরও পা ধরে বলে যে গার্জিয়ানকে বলো ওকে ছেড়ে দিতে। ম্যাডিসন বলে যে কেন, কিছুদিন আগেই আপনি দোকানে আমাকে যা নয় তাই বললেন, আর আজ আমাদের পুরনো ভালোবাসার কথা মনে পড়ছে। দাদি তখনই বলে ওঠে যে তুমি যদি আগে বলতে জেরেমি গার্জিয়ান, তাহলে তো এত সমস্যা হতো না। আমরা গ্রেগরিকে গার্জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিতাম। যতই হোক ও 5 বছর যুদ্ধক্ষেত্রে থেকে লড়াই করেছে, ও তো ভালো যোদ্ধা। এবং তখনই জেরেমি গ্রেগরির আসল রহস্য ফাঁস করে দেয়। গ্রেগরি আসলে যুদ্ধক্ষেত্রে গিয়ে কিছুই যুদ্ধ করেনি, সে সবচেয়ে নিকম্মা একজন সৈনিক ছিল। সে সেখানে গিয়ে মদ জুয়া এইসব নিয়ে পড়ে থাকতো এবং মেয়ে মানুষদের সঙ্গে সারা দিন কাটাতো। এমনকি গ্রেগরিকে জেনারেল পদ থেকে তাড়িয়ে দেওয়ার কথাও হচ্ছিল। এবার আমরা গ্রেগরিকে দেখতে পাই যেহেতু ওখান থেকে পালিয়েছিল, কিন্তু তখনই ক্লেয়ার তার সামনে আসে এবং গ্রেগরির বুকে ছুরি বসিয়ে দেয়। ক্লেয়ার বলে যে তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে কখনো ছাড়বে না, তাহলে এমন কেন করলে? আমিও তোমার কাছে আসছি। এবং ক্লেয়ার নিজের গলাতেও ছুরি চালিয়ে নিজেকে হত্যা করে এবং দুজনেই সেখানে মারা যায়। এই খবর পেতে গ্রেগরির মা ও দাদি সেখানে ছুটে আসে এবং তারা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। ম্যাডিসন এইসব দেখে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই জেরেমি এসে তাকে আটকায়। ম্যাডিসন বলে যে আপনি এঙ্গেজড, বারবার এরকম করবেন না। জেরেমি বলে যে আমি এঙ্গেজড না, তুমি রাগ করো না। কিন্তু ম্যাডিসন তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এবার পরবর্তী দৃশ্যে আমরা জেরেমিকে দেখতে পাই, যে কিনা ম্যাডিসনের চুলের কাঁটাটা হাতে নিয়ে বসেছিল। সে ভাবছিল যে ম্যাডিসনকে কি সব সত্যি কথা বলে দেব, যে আমি ওর ছোটবেলার সেই জেরি।
ওর কি আদৌ আমাদের সেই প্রমিসের কথা মনে আছে? তখনই জেরেমির কর্মচারী সেখানে আসে এবং বলে যে সবাই এখন জেনে গেছে যে আপনিই লর্ড গার্জিয়ান। আর তারপর থেকে তো ম্যাডাম রোজ আরই বেলার সাথে আপনার বিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি শুরু করে দিয়েছে। জেরেমি বলে যে মিস্টার হেনরিও খুবই প্রভাবশালী ব্যক্তি, কারণ উনি যুদ্ধক্ষেত্রের মিনিস্টার। কিন্তু ম্যাডাম রোজ যদি আমাকে কোনো নিমন্ত্রণ জানায় সঙ্গে সঙ্গে রিফিউজ করে দেবে। ওদিকে আমরা রোজ এবং বেলাকে দেখতে পাই। বেলা বলে যে ম্যাডাম রোজ, আমার সাথে লর্ড গার্জিয়ানের বিয়েটা হবে তো? রোজ মনে মনে বলে যে আগে যদি জানতাম ওই লর্ড গার্জিয়ান তাহলে আমি বিয়েই ঠিক করতাম না, কিন্তু এখন আর কি করা যাবে। সে বেলাকে বলে যে দেখছি, কিন্তু শুনেছি ম্যাডিসনের সাথে ওর নাকি খুব ঘনিষ্ঠতা। দেখো, ও আবার তোমার হবু বরকে চুরি না করে নেয়। বেলা বলে যে চিন্তা নেই, ম্যাডিসন তো ডিভোর্সি, এরকম মহিলাকে লর্ড গার্জিয়ান পছন্দই করবে না। অন্যদিকে আমরা ম্যাডিসনকে দেখতে পাই। ম্যাডিসনের দাসী মিয়া তার জন্য এক বাক্স দামি গয়না নিয়ে আসে এবং বলে যে এই গিফটগুলো তার জন্য জেরেমি পাঠিয়েছে। এই নিয়ে এই মাসে ৩ নম্বর বার জেরেমি গিফট পাঠালো, কিন্তু কোনো গিফটই ম্যাডিসন অ্যাকসেপ্ট করে না। ম্যাডিসন আবারও বলে যে এই উপহার আমি অ্যাকসেপ্ট করব না, এগুলো পাঠিয়ে দাও। ও একজন এঙ্গেজড লোক, ওর থেকে দূরে থাকাই ভালো। মিয়া বলে আপনি কিন্তু রাগ থেকে কথাগুলো বলছেন। ম্যাডিসন বলে যে না, আমি কোনো রাগ করিনি। তুমি যদি বেশি কথা বলো তোমাকে কিন্তু ল্যান্টার্ন ফেস্টিভ্যালে আমি নিয়ে যাব না। আসলে কিছুদিনের মধ্যেই তাদের শহরে ল্যান্টার্ন ফেস্টিভ্যালের আয়োজন শুরু হচ্ছিল। এবার জেরেমির কর্মচারীও তাকে খবর ম্যাডিসন কোনো গিফট অ্যাকসেপ্ট করেনি। জেরেমি বলে যে ঠিক আছে, সামনেই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, তোমরা খুব ভালো করে আয়োজন করো। আমি চাই ম্যাডিসন যেন সবচেয়ে সুন্দর ফায়ারওয়ার্কগুলো দেখতে পায়। এবার সেই দিনই জেরেমির সাথে মিস্টার হেনরি দেখা করতে আসে এবং সম্বন্ধের ব্যাপারে কথা বলার জন্য তাকে আমন্ত্রণ জানাতে আসে। মিস্টার হেনরি বলে যে ৫ দিন পর আমি চাই আপনি আমাদের বাড়িতে আসুন। জেরেমি বলে যে যদি অফিসিয়াল কাজকর্মের কোনো ব্যাপার হয় তাহলে আমি নিশ্চয়ই যাব, কিন্তু যদি বিয়ের ব্যাপার হয় তাহলে ক্ষমা করবেন, আমি যেতে পারবো না। এবার এই সব কথা ক্যারেল কান পেতে শোনে। ক্যারেল আসলে জেরেমিকে মনে মনে ভালোবাসতো, তাই সে ঠিক করে সে ম্যাডিসনকে জেরেমির মন থেকে সরাবে। সে বেলার সাথে দেখা করে এবং ক্যারেল বেলাকে বলে যে জেরেমি বেলার সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে গেছে। এবং ক্যারেল বেলাকে নিয়ে গিয়ে তাদের গয়নার দোকান থেকে অনেক সুন্দর সুন্দর গয়না কিনে দেয় এবং এই সব কিছু জেরেমির নাম দিয়ে চালায়। সে বলে যে জেরেমি তোমাকে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে ইনভাইট করেছে। এবার বেলা তো এই সব শুনে খুবই খুশি হয়। এবার তখনই ম্যাডিসন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে ক্যারেল এবং বেলাকে একসাথে দেখতে পেয়েছিল, যদিও সে সেটা দিয়ে তখন কিছু ভাবেনি। এবার সে বাড়ি আসলে তার মা বলে যে লর্ড গার্জিয়ান তোমাকে ল্যান্টার্ন ফেস্টিভ্যালের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ম্যাডিসন বলে যে আমি এমনিতেও যাব, ওনাকে অত ভাবতে হবে না। এবার রাতের বেলা সে মিয়াকে নিয়ে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে যায়। এবার মিয়া তো খুবই খুশি ছিল, কিন্তু ম্যাডিসনের মুড একদমই ভালো ছিল না। এবার মেলাতে নানা রকম দোকান ছিল, সেখান থেকে একটি দোকানে মিয়া একটি হেয়ার পিন দেখে এবং সেটা তার খুব পছন্দ হয়। কিন্তু সেটা কেনার পরই হঠাৎ বেলার দাসী সেখানে আসে এবং বলে যে এই দোকানে সবকিছু আমরা কিনে নিয়েছি, হেয়ার পিনটা এক্ষুনি ফেরত দিয়ে দাও। ম্যাডিসন বলে যে কিন্তু আমরা তার আগেই পে করে দিয়েছিলাম, সুতরাং এটা আমাদের। এবার তখনই বেলা আসে এবং ম্যাডিসনকে অপমানজনক কথা বলতে শুরু করে। সে বলে যে অনামুখী, নিজের বরকে তো মেরেছ, ভুলে যাবে না যে আমি কিন্তু গার্জিয়ানের স্ত্রী, এখানে আমি যা চাইবো সব আমার হবে। তোমার মতো অনামুখীর বাড়ি থেকে বেরোনোই উচিত না। জেরেমি তো তোমার সাথে খেলা করছে, তুমি ওর থেকে দূরে থাকো। ম্যাডিসন বলে যে আমি অনামুখী, কেউ যদি আমার অভিশাপে মরে থাকে তার মানে এই যে সে অলরেডি অনেক পাপ করেছিল, তাই তাদের জাহান্নাম থেকে তাড়াতাড়ি ডাক এসে গেছে। তোমারও মনে হয় খুব ডানা গজিয়েছে মরার জন্য। বেলা বলে যে তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না, আমার দিয়ে জেরেমির সাথেই হবে। ম্যাডিসন বলে যে জেরেমি কাকে বিয়ে করলো না করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমরা যে জিনিসটা কিনেছি সেটা আমাদের দাও, আর না হলে টাকাটা ফেরত দিয়ে দাও। রাস্তাঘাটে এমন করলে কিন্তু তোমার নিজেরই অপমান। কিন্তু তখনই বেলা ম্যাডিসনকে ধাক্কা মারে এবং ম্যাডিসনের হাতের জেড পেন্ডেন্টটা পড়ে যায়। সেটা সঙ্গে সঙ্গে বেলার দাসী তুলে বেলার হাতে দেয়। বেলা বলে যে এটা কি, এটা তো কোনো পুরুষের মনে হচ্ছে। কার কার সাথে অ্যাফেয়ার চলছে তোমার, নির্লজ্জ! ভাগ্যিস জেরেমির সাথে তোমার বিয়ে হয়নি, না হলে কতজনের সাথে যে পরকীয়া করে বেড়াতে কে জানে। ম্যাডিসন বেলাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে আমার জিনিসটা আমাকে ফেরত দাও। কিন্তু বেলা তখনই সেটা জলে ফেলে দেয় এবং ম্যাডিসনও সেটা পাওয়ার জন্য জলে ঝাঁপ দেয়।
এবার ততক্ষণে সেখানে জেরেমি চলে এসেছিল। সেও ম্যাডিসনকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। ম্যাডিসন জলে ডুব দিয়ে পেন্ডেন্টটা ধরে ফেলেছিল। সে মনে মনে বলে যে, জেরি, আমি তোমাকে কোথাও হারাতে দেব না। এবং তারপরই সে জ্ঞান হারিয়ে ফেলে। জেরেমি তাকে জল থেকে উদ্ধার করে। বেলা বলে যে, জেরেমি, আমি কিছু করিনি, ও নিজে থেকেই ঝাঁপ দিয়েছে। জেরেমি বলে যে, চুপ করো। তোমার বাবা যদি একজন সম্ভ্রান্ত ব্যক্তি না হতো তাহলে আমি তোমার সাথে কথাও বলতাম না। আমার ধৈর্য পরীক্ষা নিও না। আর যদি ম্যাডিসনের কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এবার আমরা ম্যাডিসনের বাড়ির দৃশ্য দেখতে পাই। ম্যাডিসনের তো সেবা শুশ্রূষা করা হচ্ছিল। ডক্টর বলে যে ম্যাডিসন জলে পড়ে গেছে হঠাৎ করে, তাই তার একটু শক লেগেছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কি জেরেমি তো ম্যাডিসনের জন্য প্রচন্ড চিন্তায় ছিল। এবার জেরেমি তার অফিসে ফিরে যায় এবং বলে যে এক্ষুনি মিস্টার হেনরিকে ডাকো। তার কর্মচারী বলে যে কিন্তু এখন তো মধ্যরাত। জেরেমি বলে যে তাতে কি, ওকে বিছানা সমিতি দরকার হলে তুলে নিয়ে আসো। আর ক্যারেল, তুমি প্রাসাদে যাও। ম্যাডাম রোজ অন্যান্য উপপত্নীদের সাথে কি ব্যবহার করে তার প্রমাণ এখনই রাজপ্রাসাদে গিয়ে দাও। আসলে জেরেমির কাছে সবার সম্বন্ধেই সব তথ্য থাকতো, কিন্তু সেটা কখন কোথায় ব্যবহার করতে হবে সেটাই ছিল জেরেমির বুদ্ধিমত্তার পরিচয়। এবার মিস্টার হেনরি তো সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে এবং বলে যে আমাকে এত রাতে কেন ডাকলেন। জেরেমি বলে যে আপনি জানেন না। মিস্টার হেনরি বলে যে আসলে আমার মেয়ে আপনাকে খুব পছন্দ করে, তাই জন্য ওইসব ভুলভাল কাজ করে ফেলেছে। জেরেমি বলে যে আপনার মেয়ে আমার নাম নিয়ে সারাক্ষণ সবার সাথে বাজে ব্যবহার করছে, এমনকি লোকজনের ক্ষতি করে বেড়াচ্ছে। সে আমার সবচেয়ে কাছের লোকের ক্ষতি করেছে। আমি তো আপনাদের ছাড়তে পারি না। আপনাকে আমি দুটো অপশন দিচ্ছি। অপশন ওয়ান, আপনার মেয়েকে সারা জীবনের মতো সন্ন্যাসিনী বানিয়ে মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি এক্ষুনি পদত্যাগ করবেন। আর আপনি ভাববেন না যে ম্যাডাম রোজ আপনাকে কোনো সাহায্য করবে, কারণ উনি নিজেই এখন জেলের ঘানি টানছেন। হেনরি বলে যে ঠিক আছে, তাহলে আমি আমার মেয়েকেই সন্ন্যাসিনী বানাতে চাই। জেরেমি বলে যে বাহ, খুবই ভালো চয়েস আপনার। এবার জেরেমি তো আবারও ম্যাডিসনের কাছে ফিরে আসে। ম্যাডিসন তো ঘোরের মধ্যে বলছিল, কোথায় জেরি, তুমি কোথায়? এবং জেরেমি ম্যাডিসনের কপালে চুমু খেয়ে বলে যে আমি এখানে সবসময় তোমার কাছেই আছি। এবার কিছু দিনের মধ্যেই ম্যাডিসনের জ্ঞান ফেরে। তার দাসী মিয়া বলে যে গার্জিয়ান তো কাল সারা রাত আপনার কাছে ছিল, আপনি ওনাকে ভুল বুঝবেন না। উনি আসলেই আপনাকে খুবই ভালোবাসেন। এবার ম্যাডিসনের মনে হয় যে যদি সত্যিই জেরেমি আমাকে এতটাই ভালোবাসে এবং যেটা সত্যি কথা সেটার প্রমাণও পাওয়া যাচ্ছে, তাহলে বেলা ওরকম ব্যবহার কেন করছিল? নিশ্চয়ই তাকে কেউ ভুল পথে চালিত করেছে। এবং তখনই তার মনে পড়ে যে সে ক্যারেল এবং বেলাকে একসাথে দেখেছিল। ম্যাডিসন বুঝতে পারে যে এর পিছনে তার মানে ক্যারেল আছে। ম্যাডিসন সঙ্গে সঙ্গে তার ঘোড়ার গাড়ি করে বেরিয়ে পড়ে জেরেমির কাছে যাওয়ার জন্য। কিন্তু কিছু দূর গিয়ে সে বুঝতে পারে যে গাড়ি তো অন্যদিকে আসছে এবং সে দেখে যে তার কোচওয়ান কেউ বদলে দিয়েছে। তখনই মাঝ রাস্তায় ক্যারেল সেখানে আসে এবং বলে যে ম্যাডিসন, গাড়ি থেকে নামো। ম্যাডিসন বলে যে আমি বুঝতেই পেরেছিলাম এটা তুমিই করছো, কিন্তু কেন এরকম করছো? ক্যারেল বলে যে সবকিছু মুখে বলে দিতে হয় না। ম্যাডিসন বলে যে তুমি মিস হেনরিকে মিথ্যা এঙ্গেজমেন্টের কথা বলেছিলে। ক্যারেল বলে যে হ্যাঁ, আমিই বলেছি। ম্যাডিসন বলে যে কিন্তু তুমি জেরেমির সহকারী, তুমি ওর সহকারী হয়ে ওকে এরকম প্রতারণা কেন করছো? ক্যারেল বলে যে হ্যাঁ, আমি ওর সহকারী। ওর জীবন মরণ সবসময় ওর সাথে আমি থেকেছি, কিন্তু তার বদলে আমি কি পেলাম? তুমি মরলে ও আমার কাছে আসবে। এবং ক্যারেল একটা ছুরি দিয়ে ম্যাডিসনকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে জেরেমি চলে আসে এবং তার হাতে ছিল তীর-ধনুক। জেরেমি বলে, ক্যারেল, তুমি ম্যাডিসনের কিচ্ছু করো না, তুমি যা চাইবে আমি তোমাকে দেব, তুমি ওকে ছেড়ে দাও। ক্যারেল সঙ্গে সঙ্গে ছুরিটা ম্যাডিসনের গলায় ধরে এবং ম্যাডিসনকে বলে যে তুমি ওর পেন্ডেন্ট দেখেও ওকে চিনতে পারলে না? আমি হলে তো এক মুহূর্তে চিনে যেতাম। ম্যাডিসন বলে যে জেরেমি, তুমি আমার সেই জেরি? জেরেমি বলে যে হ্যাঁ, আমার হয়তো অনেক আগেই তোমাকে বলে দেওয়া উচিত ছিল। জেরেমি ক্যারেলকে বলে যে ক্যারেল, ওকে তুমি দয়া করে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব। ক্যারেল বলে যে যা চাইবে তাই, তাহলে আমাকে বিয়ে করো। জেরেমি বলে যে এটা সম্ভব না, তুমি ওটা বাদে কি চাও বলো। ক্যারেল বলে যে আমি আর কিচ্ছু চাই না এবং সে ছুরি দিয়ে ম্যাডিসনকে মারতে যায়, কিন্তু তখনই জেরেমি তার তীর ছোড়ে যেটা ক্যারেলের হাতে লাগে এবং ক্যারেল পড়ে যায়। ম্যাডিসন ছুটতে জেরেমির কাছে চলে যায় এবং বলে যে শেষ অবধি আমি তোমাকে খুঁজে পেলাম। জেরেমি বলে যে আমি আসলে ভেবেছিলাম তোমার হয়তো আমাদের প্রমিসটার কথাই মনে নেই, তাই জন্য আগে আমি তোমাকে বলার সাহস পাইনি। এবার ক্যারেল তো ততক্ষণে মরেনি। ক্যারেল বলে যে জেরেমি, তুমি আমাকে মারলে না কেন, আমাকে বাঁচিয়ে রাখছো কেন?
জেরেমি বলে যে তুমি এতদিন আমার সহকারী ছিলে, আমার এত বিপদে আমার সাথে থেকেছো, আমি কি করে তোমাকে মেরে ফেলি? ক্যারেল বলে যে তাই না, আমি শুধুমাত্র সহকারী, সারা জীবন হয়তো সহকারী হয়েই থাকতে হবে, সেটা আমি মেনে নিতে পারবো না। এবং ক্যারেল নিজেই নিজেকে ছুরি দিয়ে হত্যা করে। জেরেমি বলে যে আমি লর্ড গার্জিয়ানের বোন হিসাবেই ক্যারেলকে সমাধিস্থ করব। এরপর আমরা জেরেমি এবং ম্যাডিসনের বিয়ের দৃশ্য দেখতে পাই। বিয়ের দিনও জেরেমি লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে ম্যাডিসনের সাথে দেখা করতে এসেছিল। ম্যাডিসন বলে যে তুমি তো মনে হচ্ছে জানলাটা এবার ভেঙেই ফেলবে, তাড়াতাড়ি এখান থেকে যাও, আমার বাবা দেখলে কিন্তু খুব রাগ করবে। জেরেমি বলে যে চিন্তা নেই, আমি ধরা পড়ব না। এবং সে ম্যাডিসনের সেই চুলের কাঁটাটা তার মাথায় লাগিয়ে দেয় এবং ম্যাডিসনকে চুমু খেয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি। ম্যাডিসন বলে যে আমিও তোমাকে ভালোবাসি, এইবার আর আমরা আলাদা হব না। এবং এখানেই আমাদের কিউট রোম্যান্টিক সুন্দর স্টোরিটা শেষ হয়। এই স্টোরিটায় তোমাদের ফেভারিট মোমেন্ট কোনটা ছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমরা এরপর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।